হ্যালো বন্ধুরা, নিয়মিত মাফিয়া হ্যাকিং ও রোমান্টিক গল্প শুনতে আমাদের হাসনাইন স্টোরিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আর আমাদের গল্পগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ। নেহা বিকেলের পার্টি শেষে বাড়িতে এসেছে। নেহার গলায় পুরনো ওড়না পেঁচানো। নীরব সেটা দেখেই প্রশ্ন করলো। কিরে, সকালে গেলি অন্য ওড়না পরে আসলি আরেকটা পরে, কি ব্যাপার বলতো? হুম হুম ভাইয়া, আমরা ম্যাচ জিতে গিয়েছি। বলিস কি? কেমনে? ভাইয়া, ওই নিলয় ছেলেটা আছে না, সে যা ক্রিকেট খেলতে পারে না, আমি শিওর তুমিও ওর কাছে হেরে যাবে। তাই নাকি? তা তুই যে বললি ও ব্যাটাই ধরতে পারে না ঠিক মতো। আসলে সে রহস্য রেখেছিল আমাদের কাছে, কিন্তু তার ব্যাটিং স্টাইল দেখে তো মনে হয়েছে সে সাধারণ কোনো খেলোয়াড় নয়, বরং সে একটা প্রফেশনাল ক্রিকেটার। উফ, কি শট! 5 ওভারে 90 রান সে একাই করে দিয়েছে। আর এত বড় বড় সিক্সের আগে দেখিনি। দুটো টেনিস বল ফেটে গিয়েছে, আর বলও করেছে নিলয় মারাত্মক। পুরো পাগল করা খেলা দিয়েছে সে। তাই নাকি? তবে তো নিলয়ের খেলা দেখতে হবে। যা বলছিস তা তো মনে হচ্ছে প্রফেশনাল কেউ। হুম, দেখিও, তুমিও ফ্যান হয়ে যাবে। ওড়না ফেরত পেয়েছি, এখন অনেক খুশি লাগছে। যা রেস্ট কর। নীরবের কথা শেষ হতেই নেহা দৌড়ে রুমে আসে। রুমে এসে বিছানায় গা এলিয়ে দিতেই নিলয়ের কথা মনে পড়ে। মনে মনে নেহা বলে, ইস, ছেলেটা কত ইন্টারেস্টিং, যদি ওর নাম্বারটা নিতে পারতাম। ধুর, বেশি ভাব নিচ্ছে ও। বাট আমার কেন ওর কথা মনে পড়ছে বারবার? জাদুকর নাকি ও? তবে ছেলেটা কিন্তু গম্ভীর। ভার্সিটিতে পড়েও প্রাইমারিদের মতো ভাব নিয়ে থাকে, এতটা গবেটছে না। আমি ওর চোখে হিংস্রতা দেখেছি। রিসানকে যখন বলেছিল সরি বলতে, ওর দৃষ্টিতে অনেক ভয়ঙ্কর ছিল। তাহলে সে কি ভয়ঙ্কর কেউ? না, সে অনেক ভালো। লিমন, হৃদয় আর মুশতাক বসে আছে মেসে নিজেদের রুমে। আজকে ওরা সিনিয়রদের হারিয়ে অনেক খুশি, বেশ ভালোই লাগছে। তিনজন মিলে মজা করছে। হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ আসে। লিমন বলে, হৃদয় দেখতো, মনে হয় নিলয় আসছে, জলদি খুলে দে, আজ তো ওর জন্যই ম্যাচ জিতেছি। আচ্ছা। হৃদয় গিয়ে দরজা খুলল। সাথে সাথে হৃদয়ের নাকে রুমাল চেপে ধরে কয়েকটা ছেলে। আর বাকি কয়েকজন রুমের মধ্যে প্রবেশ করে। সবার মুখে কালো রুমাল বাঁধা, কেবল চোখ দুটো দেখা যাচ্ছে। হাতে একটা করে ধারালো অস্ত্র আর পিস্তলও আছে। লিমনেরা উঠে দাঁড়ায়। এভাবে হঠাৎ করে মানুষদের প্রবেশ দেখে সবাই ঘাবড়ে যায়। লিমন ভয় নিয়ে বলে, কে তোমরা? কে এভাবে রুমের মধ্যে ঢুকছো কেন? হাতে এসব কি? লিমনের কথা শেষ হতেই একজন এসে লিমনের হাতের কবজি সোজা স্টিক দিয়ে খুব জোরে বাড়ি মারে। লিমন ব্যথা আর যন্ত্রণায় কুকিয়ে ওঠে, ছিটকে পড়ে যায় রুমের একদিকে। মুস্কাত তখন ভয়ে চুপসে গিয়েছে। সে উত্তেজিত গলায় প্রশ্ন করলো, এই আপনারা লিমনকে মারলেন কেন? কে আপনারা? মুস্কাতকেও সাথে সাথে পিছন থেকে একটা ছেলে লাথি দেয়। সব কটাকে ফ্লোরে ফেলে আচ্ছা মতো পেটাতে থাকে ছেলেগুলো। হঠাৎ ওদের মধ্যে একজন মুখ থেকে রুমাল সরালো। লিমন দেখে এটা রিশান। রিশানকে দেখে সে অনেক ভয় পায়। রিশান যেমন খারাপ তেমনি চরম বেয়াদবও। যাকে মারবে তাকে খারাপভাবেই মারবে। রিশানদের আগমন লিমন কিছুটা আন্দাজ করতে পেরেছে। লিমন ভয়ে বলে, তুমি মানে তোমরা এখানে এখানে কেন এসেছো? আর আমাদেরকে এভাবে কেন মারছো? তোমরা চলে যাও। চুপ কর শালা। নিলয় কোথায় আছে বল। তোদের সব কয়টাকে যদি আমি না মেরে ফেলছি তো আমার নাম রিশান না। আমি জানি না, এমনকি ওরাও জানে না ও কোথায়। সত্যি বলছি, আমাদের কেন মারছো তা? নিলয়ের সাথে ঝামেলা, আমাদের ছেড়ে দাও। মিথ্যা বলিস না লিমন। আর তোরা তিনজনে ভিডিও করেছিলি আমার, তাই না? চল, আজকে তোদের ভিডিও তোদের পায়ের মধ্যে ঢুকিয়ে দেব। তোরা জানিস না কি ভুল করে ফেলেছিস। আমাদের ভুল হয়েছে, আমাদের মাফ করে দাও, আর কখনো এমন হবে না। সবার মধ্যে কথোপকথন চলছিল। হঠাৎ এমন সময় কে যেন হেঁটে ওদের রুমের দিকে এগিয়ে আসার শব্দ শুনতে পায়। বেশ কড়াভাবে পায়ের শব্দ শুনতে পায় সবাই। রিশান রুমের লাইট অফ করে চুপচাপ বসে থাকে। যে হেঁটে আসছিল সে হলো নিলয়। নিলয় রুমে এসে দেখে অন্ধকার রুম, কাউকে ডাকে না ও। ঘরের লাইট অন করতেই পিছন থেকে সুজন নিলয়ের মাথায় গলা অবধি কাপড় পরিয়ে দেয়। যেমন কাপড় ফাঁসির আসামিকে পরানো হয়, ঠিক অমন কালো রঙের কাপড়। নিলয় কিছু বুঝে উঠতে পারে না। লিমনকে কাপড় পরানোর পর সবাই মিলে নিলয়কে মারতে থাকে। ফ্লোরে ফেলে দিয়ে
গর্ণ লাথি মারতে থাকে নিলয়ের ওপর। একটা সময় সুজন এসে নিলয়ের মাথায় জোরে বাড়ি দেয় একটা হকি স্টিক দিয়ে। নিলয় চিৎকার করারও সুযোগ পায় না। আকাশ সবার মুখের ভিতর দিয়ে কান বরাবর চিকন করে কাপড় বেঁধে দিল। তারপর টানতে টানতে সবাইকে বাইরে আনে। পুরো ম্যাচের লোক তখন ঘুমাচ্ছে, কেউ কিচ্ছুটি টের পায় না। রিশানরা সবাইকে ধরে গাড়িতে করে নিয়ে যায়। নওশাদ সাহেব ছাদে দাঁড়িয়ে আছে। নওশাদ সাহেবের অনেক প্ল্যান চলছে মাথার ভিতর। একজন তুখোড় ঠান্ডা মাথার মানুষ নওশাদ সাহেব। মাথার ভিতরে অনেক প্যাচ। কোনো কিছু করতে গেলে অন্তত অনেক সময় ভাবনা চিন্তা করে তিনি কাজটা করেন। শুভ্রকে এখানে তিনি এনেছে, যদিও শুভ্রকে তিনি এনেছে বললে ভুল হবে। শুভ্রকে সে খুঁজে পেয়েছে। শুভ্র এই শহরের কেউ না, তাই ওকে দিয়েই তিনি আসল কাজ করার প্ল্যান করছেন। রাজনীতির প্যাচ নওশাদ সাহেবের মাথার ভিতর চরমভাবে ঘুরে বেড়ায়। শুভ্রকে নিয়ে নতুন কিছু সাজাতে ব্যস্ত। গাড়ি চলছে তার গতিমতো। গাড়ির পিছনের ট্রলিতে 4 জন মরার মতো করে পড়ে আছে। সেই 4 জন হলো নিলয়, লিমন, মুস্কাত, হৃদয়। রিশানরা ওদের 4 জনকে নিয়ে একটা ভাঙা ব্রিজের নিচে আসলো। ব্রিজটা এখন পরিত্যক্ত, কিছুটা মাটির নিচে চলে গেছে বলা যায়। এখান দিয়ে আগে ছোট নদী ছিল, কিন্তু এখন সেই নদী ভরাট হতে হতে ব্রিজটা এখন প্রয়োজন পড়ে না। ব্রিজের এক পাশের দিকে আটকানো আছে বিশাল মাটি দিয়ে, আরেক পাশে খোলা। তবে সেখানে রাজ দরজা লাগিয়ে আটকে দিয়েছে। এখানে রাজের সব ধরনের অস্ত্র আর সিক্রেট কাজ চলে। বেশ কিছু সময় পর রিশান নিলয়দের ব্রিজের সামনে নিয়ে আসলো। রাত তখন 11টা বাজে। রাজকে ফোন করে রিশান। হ্যালো ভাইয়া, কোথায় তুমি? আমি নিলয়কে তুলে এনেছি। শালাকে আজ মেরে ফেলবো একদম। না না, এটা তুই এখন করিস না। আগে আমি আসি, তুই বেঝেরা করে, বাকিটা আমি এসে দেখব। কখন আসবা তুমি? আমি একটু কাজে আটকা পড়েছি, আসতে লেট হবে। ওদের না মেরে চুপচাপ রাখবি। চিন্তা নেই ভাইয়া, সবাই অজ্ঞান হয়ে পড়ে আছে, তুমি জলদি আসো। রিশান ফোন কেটে দেয়। দ্রুত গাড়ি থেকে নেমে 10 জন ছেলে মিলে ওদের 4 জনকে নিয়ে আসে ভিতরে। ব্রিজের নিচটা এখন যেন ছোট্ট ঘর হয়ে গেছে। মাথার উপরে দুটো 100 ওয়াটের হলুদ রঙের বাল্ব জ্বলছে। হৃদয়, লিমন আর মুস্কাতকে ফ্লোরে শুইয়ে দিয়ে হাত আর পা বেঁধে নিলয়কে চেয়ারে বসিয়ে চেয়ারের পায়ের সাথে নিলয়ের পা বেঁধে দেয়। হাত পিছন দিকে নিয়ে বেঁধে দিল। নিলয় মাথা নিচু করে থাকে, কারণ তার এখনো জ্ঞান ফেরেনি। নেহা লিমনকে কল দেয়। নিলয়ের নাম্বারটা নেওয়ার জন্য নেহা লিমনকে কল করেছে, কিন্তু লিমন নেহার কল রিসিভ করে না। কল বারবার বেজেই চলেছে। নেহা বিরক্ত হয়। হৃদয়কে কল দেয়, কিন্তু সেও রিসিভ করে না। ওদের কাউকেই নেহা পায় না। বিরক্তি ভাব বেড়ে যায় ওর। একটানা সবাইকে কল দিয়ে সে পায় না। ফাহিমকে কল দেয় নেহা। ফাহিমকে জিজ্ঞাসা করে, কি ব্যাপার রে? লিমন, হৃদয় এদের কোনো পাত্তা নেই যে? ফোন দিলে রিসিভও করে না, ব্যাপারটা কি? আচ্ছা, আমি একটু দিয়েছিলাম, তবে রিসিভ করিনি। থাক, হয়তো ঘুমাচ্ছে। ঘুমা তুই, আরো কয়েকবার দে। ফাহিম ফোন কেটে দেয়। নেহা আবার ওদেরকে ফোন করতে থাকে, কিন্তু এবারও রিসিভ হয় না। নেহা রাগে ফোনটা বিছানায় ছুঁড়ে মেরে শুয়ে পড়ে। রাত 2টা বাজে। নিলয়ের জ্ঞান ফিরেছে। মাথার মধ্যে যন্ত্রণা হচ্ছে ওর। কিছুই টের পায় না নিলয়। কালো অন্ধকার সব দিক। বুঝে ফেলে ওর মাথার ওপর দিয়ে কালো কাপড় বাঁধা হয়েছে। সে বসা থেকে উঠতে যাবে, তখন অনুভব করে হাত আর পা বাঁধা আছে। নিলয় কিছু বলতে গিয়েও শব্দ বের হয় না। বেশ টাইট করে বাঁধা কাপড়টা, নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে বেশ। হঠাৎ কানে এলো দরজা খোলার শব্দ। লোহার রডের গেট টেনে খুলছে কে যেন। রাজ এসেছে। রিশান যে দরজা খুলে দেয়, তারপর নিজেই ভিতর থেকে দরজা আটকে দেয়। একটা ছোট্ট ব্রিজের নিচে প্রায় 30 জন লোক। 3টা ছেলে এক কোণাতে ভয়ার্ত দৃষ্টিতে কাচুমাচু হয়ে বসে আছে। মনে মনে বলতে থাকে, ওরা নিলয়ের সাথে থাকাটাই ওদের উচিত হয়নি। রাজসহ তার সাথে আরও কয়েকজন ছেলে ভিতরে প্রবেশ করেছে। রাজ এসে বসলো নিলয়ের সোজা একটা চেয়ারে। রাজ বলে, তাহলে এই ছেলেগুলো তোর সাথে বেয়াদবি করেছে? হ্যাঁ ভাই, বিশেষ করে এই শালা মাদারচোদ। রিশান কথাটা বলে নিলয়ের কাছে এসে নিলয়ের গালে একটা চড় দেয়। রাজ নিলয়ের পা থেকে মাথা অবধি দেখলো। পায়ে হাই বুট পরা, সাদা রঙের টি শার্টের ওপরে কালো শার্ট, মুখে গলা অবধি ফাঁসির আসামির মতো কালো কাপড় পরা। রাজ একটা সিগারেট জ্বালিয়ে রিশানকে বলল, মারিস না এখন, কাহিনী কি একটু শুনি। ওরা জুনিয়র, আমাদের সাথে আজকে খেলা ছিল। হারার পর আমরা সরি বলবো, ওদের সাথে আর ঝামেলা করব না।
তো হেরে গিয়েছি আজ। কি তোরা জুনিয়রদের কাছে হেরেও গেছিস? তারপর? হ্যাঁ, হারছি। এই শালা নিলয় ভালো খেলেছে, প্রফেশনালি ক্রিকেটারদের মতো শট খেলেছে। আর সেই সরি বলার পর রিশানের জামা ধরে টেনে মাটিতে বসায়, নেহার পা ধরে মাপ চাইতে বলে। পুরো ভার্সিটি তখন আমাদের দিকে তাকিয়ে। সবার সামনে এটা বেশ অপমানজনক। সেটা আবার এরাই ভিডিও করে গ্রুপে আপলোড করে। এটা তো বেশ অন্যায়। এটার তো শাস্তি পেতেই হবে। আগে ওই 3 জনকে পিটাবো, তারপর শেষে এই বলদ নিলয়কে পিটাবো। ওকে, শুরু করে দে। রাজের কথা মতো ওরা কয়েকজন লিমনদের কাছে আসে। লিমনদের কাছে এসে অনেকভাবে মারতে থাকে, মারতে মারতে আবার আদমরা করে দেয়। ওরা চিৎকার করতে থাকে, সবাই কাঁদতে কাঁদতে বলে, ভাই আমাদের ভুল হয়েছে, আমাদের মাফ করে দেন, আর কখনো আমরা আপনাদের সাথে বেয়াদবি করব না। কিন্তু ওরা শোনে না, আরও বেশি করে পেটাতে থাকে ওদেরকে। ওদের গা ফেটে রক্ত বের হচ্ছে। নিলয়ের কাছে আসে ওরা, রাজকে বলে, এবার এটাকে পিটাবো, সবচাইতে রাগের ওপরে বেশি। তাহলে বুঝাচ্ছিস কেন? পিটাতে থাক। রাজের কথা শেষ হতেই ওরা এসে পিটাতে থাকে, অনেকক্ষণ নিলয়কে ধরে মারতে থাকে। ওরা হাঁপিয়ে যায়। নিলয় স্থির হয়ে বসে আছে, হাত ছাড়ানোর জন্য কয়েকবার ঝাঁকি দেয়, কিন্তু শক্ত করে বাঁধার কারণে সেটা থেকে হাত বের করতে পারে না নিলয়। রাজ সিগারেট টেনে যাচ্ছে, নিলয়ের মুখ থেকে লালা বের হয়ে গেছে, সেটা কাপড়ের ওপর দিয়ে ভেজার কারণে দেখা যাচ্ছে। রাজ বলল, এইটার মুখে কাপড় দিয়ে বেঁধে রাখছিস কেন? খুলে দে। খুলবো। আমাদের দেখে সে যেন চমকে ওঠে। পিছন থেকে কাপড় পরিয়েছিলাম, তা এখনো খোলা হয়নি। আচ্ছা ভাইয়া, এদেরকে যদি মেরে ফেলি সবকিছু সামলাতে পারবা? ধুর, এসব কি বলিস? এটা কোনো ব্যাপার নাকি? আমি কার লোক জানিস? দ্য গ্রেট গ্যাংস্টার ইন দ্য ওয়ার্ল্ড, মিস্টার রকস্টার লোক। পুরো আন্ডারওয়ার্ল্ড মিস্টার রকস্টারের কথা মতো চলে। 5টা দেশের আন্ডারওয়ার্ল্ড যাকে এক নামে চেনে। এইসব চুনুপুটি মারলে কি আর সামলাতে পারবো না? দূর, যা মেরে ফেল ওদের। রকস্টার? এটা আবার কে? কখনো তা এমন নাম শুনিনি। তার আসল নাম তো আমরা জানি না, শুধু জানি তার নাম রকস্টার। আর সে যেখানেই যায় সেখানে একটা মিশন থাকে। তাকেই একবার আমি দেখেছিলাম দূর থেকে, কথাও বলেছিলাম কয়েক মিনিট। বেশ ফানি একজন, দেখে বুঝতেও পারবি না সে এত বড় একজন মাফিয়া। সে বেশিরভাগ সময় পুলিশ নিয়ে চলাফেরা করে, তাই তার নিয়ে যে বিচার দিবি কারো কাছে সে সুযোগ নেই। তার মানে তুমি ওনার অনেক বড় ভক্ত? হ্যাঁ, কেন হব না? তাকে না মানলে তো এই লাইনে কেউ টিকতে পারবে না। তবে মজার ব্যাপার হলো তার বাড়ি বাংলাদেশেই। সে এসেছিল একবার বাংলাদেশে, তবে সেটা সিক্রেটলি। তবে বাংলাদেশের সবচেয়ে বড় আন্ডারওয়ার্ল্ড কিং নৌশেদ সাহেবের মারফত আমরা জানতে পারি রকস্টার এসেছে। দেখতে যাই আমরা কয়েকজন, সেখানেই দেখেছিলাম। তার বোনের জন্য এসেছিল সে। ওহ, বড় মাফিয়াকে একবার যদি দেখতে পারতাম, ইস কত ভালো হতো। বসে আছিস কেন? যা মেরে ফেল ওদের। রাজ কথাটা বলতেই রিশান পিস্তল নিয়ে আসে লিমনদের কাছে। পিস্তল কাট করে যখন টিগারে চাপ দিবে তখন নিলয় গোঙানির মতো করে শব্দ করতে থাকে। নিলয়ের শব্দ শুনে রাজ বলে, ওই রিশান থাম, দেখ এই ব্যাটা বুঝতে পারছে তুই ওদের মারবি। কষ্ট পাচ্ছে রে, হয়তো টের পাচ্ছে না কিভাবে মারবি। ওর একটু দেখার সুযোগ করে দে তো। ঠিক বলেছো ভাইয়া, এই বেটাও দেখুক আমাদের সাথে ঝামেলা করলে কি কি হতে পারে। তাহলে আগে এটারই মারি। আমি ওর মুখের কাপড় খুলে দিচ্ছি। রিশান এসে নিলয়ের সামনে দাঁড়ায়। নিলয়ের কপাল সোজা, পিস্তল তাক করে ধরে। সুজন পিছনে এসে নিলয়ের গলার থেকে কাপড়ের বাঁধন খুলে দেয়। তারপর ধীর গতিতে আস্তে আস্তে মুখের উপর থেকে কাপড়টা সরাতে থাকে। রাজ এতক্ষণে আরও একটি সিগারেট ঠোঁটের সাথে চেপে নিয়েছে। রাজ ঠোঁটের সাথে সিগারেট চেপে ধরে আছে। আগুন জ্বালানোর সময় চেয়ারে বসে থাকা নিলয়ের দিকে তাকিয়ে আছে। আগুন জ্বালানোর 1 সেকেন্ড আগে সুজন নিলয়ের মাথা থেকে কালো কাপড়টা সরিয়ে নেয়। নিলয়ের চেহারাটা সামনে চলে আসে। রিশান রেডি হয়ে যায় নিলয়কে গুলি করবে। পিস্তলের ট্রিগারে চাপ দিতে যাবে, ঠিক তখনই রাজ চিৎকার করে রিশানকে ডাক দেয়, রিশান থাম। রিশানের মনোযোগ কিছুটা সরে যায়। রাজ লাফ দিয়ে রিশানের হাত সরিয়ে নেয়। তারপর সোজা হয়ে রিশানের গালে পর পর কয়েকটা চড় দেয়। রিশান সহ বাকিরা অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে রাজের দিকে। রাজ হাঁপাচ্ছে, চোখে মুখে ভয়ের ভীষণ ছাপ। রাজ হঠাৎ এতটা ভয় পেয়ে যাবে সে কখনো কল্পনাও করেনি। হঠাৎ কি এমন হলো যে রিশানকে রাজ থামতে বলল?
কি হলো যে রাজ রিশানকে গুলি করা থেকে থামালো? রাজ আবার ভয়ও পেয়ে গেছে। সবার মনে এই প্রশ্নগুলো ঘুরপাক খাচ্ছে। সুজন কৌতূহল ধরে রাখতে না পেরে প্রশ্ন করলো। কি হয়েছে ভাইয়া, আপনি এমন অবাক কেন হলেন? কি এমন হলো? চুপ কর তোরা। রাজ কথাটা শেষ করতেই সুজনের গালে একটা চর বসিয়ে দেয় সে। সবাই আরো অবাক হয়। রাজ কি পাগল হয়ে গিয়েছে? এত বড় একজন মাস্তান সে, হঠাৎ কি তার মাথার সমস্যা হলো? সবাই এতটা অবাক হয়েছে, কেউ কোনো কথা বলছে না। তবে সবাইকে অবাক করে দিয়ে রাজ নিলয়ের পায়ের সামনে হাঁটু ভাঁজ করে বসলো। হাত দুটো জোর করে নিলয়ের দিকে তাকিয়ে ভয় নিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলল। রাজের কথা শেষ হতেই চেয়ারে বসে থাকা নিলয় আস্তে গলায় বলল, আমার হাতের বাঁধন খুলে দে। নিলয় রাজকে তুই করে বলছে। এটা শোনার পর সবাই চোখ বড় বড় করে তাকালো নিলয়ের দিকে। এত বড় সাহস নিলয়ের কিভাবে আসলো? তার ওপর অনুরোধ নয়, বরং অর্ডারের সাথে বলল কথাটা। সবাই হয়তো ভেবেছিল নিলয়কে এবার রাজ মারবে, কিন্তু নিলয়ের কথা শুনে রাজ যেন পোষা প্রাণীর মতো ঝাঁপ দিয়ে নিলয়ের হাতের বাঁধন খুলে দেয়। নিলয় এবার নিজের পায়ের বাঁধন খুলে উঠে দাঁড়ালো। কোনো রকমে সে উঠে দাঁড়িয়েছে। রাজ আবার নিলয়ের গায়ের কাছে এসে বসে বলল, বাবাই, দয়া করে ওদের কিছু বলবেন না। ওরা ছোট মানুষ, ওরা এমন ভুল করে ফেলেছে, এখন ওদের মাফ করে দেন। আর কখনো এমন কিছু করবেন ওরা। প্লিজ ভাই, ওদেরকে মাফ করে দেন। এখানে এসেছি বেশ কয়েকদিন হয়ে গেছে। এখানে একটা মিশন ছিল, সেটা কমপ্লিট হয়নি, সেজন্য থেকে গিয়েছি। ভাই প্লিজ কথা ঘোরাবেন না, ওদেরকে ছেড়ে দেন। নিলয় আবার চেয়ারে এসে বসলো। মুচকি হাসছে সে। রাজ আর নিলয়ের কাণ্ড দেখে সবাই অবাক হয়ে গেছে। এতটা বাচ্চাদের মতো আচরণ রাজকে এর আগে কেউ করতে দেখেনি। রিশান বলল, ভাইয়া এই নাটক ভালো লাগছে না, পিস্তলটা দাও। শালা আমাকে অপমান করছে, ওকে এখনই মেরে ফেলবো। ওর এই নাটক ভালো লাগছে না। কে ও যে ওর কাছে আমাদের জন্য মাফ চাইছো? এসব বিরক্তিকর। একটা আবলুরের কাছে তুমি আমাদের জন্য কেন ছোট হচ্ছ? তোমার কাছে নিয়ে আসাই ভুল হয়েছে, আমরাই মেরে ফেলতে পারতাম। তোরা কি জানিস ও কে? কে সে? সেটাই তো জানতে চাচ্ছি। ও হলো সেই রকস্টার যার কথা তোরা একটু আগে শুনলি। ও হলো আন্ডারওয়ার্ল্ডের রাফিয়ান। তাকে দেখে সবাই ভয় পায়। আর তোরা কিনা তাকে মারতে যাচ্ছিলি। তোরা কি জানিস তোর গুলি করার 1 সেকেন্ড আগে এই ব্রিজটাই উড়ে যেত। নিলয় যেখানে যায় সেখানে তার সব লোকেরা নিলয়ের থেকেও ছদ্মবেশে থাকে। না জানি তোদের ক্লাসে আরও কেউ এমন আছে কিনা যে নিলয়ের লোক। তোরা মনে করছিস নিলয়কে সহজে মারতে পারবি? দেখি গিয়ে বাহিরে ব্রিজের চারপাশে নিলয়ের কতগুলো লোক দাঁড়ানো। নিলয়ের বুকে হয়তো ক্যামেরাও লাগানো আছে। এতক্ষণে আমাদের পরিবারের সবাইকে হয়তো নিলয়ের মিক উঠিয়ে নিয়ে গেছে। বিশ্বাস হচ্ছে না? রাজের কথা শেষ হতে না হতেই ফোন বেজে ওঠে রাজের। রাজ দেখে তার স্ত্রীর ফোন থেকে কল এসেছে। রাজ দ্রুত রিসিভ করে কলটা। ওপাশ থেকে বলে, রাজ, কোথায় তুমি? কারা যেন এসে আমাদের মেয়েকে তুলে নিয়ে গেছে। আমার মেয়েকে এনে দাও। খালি আমার মেয়ে না, তোমার মাকেও নিয়ে গেছে। কিছু একটা করো, জলদি বাসায় আসো। এভাবে সবার ফোনে তখন কল আসা শুরু করে। একে একে সুজন, আকাশ আরও যারা ছিল সবার বাড়ির পছন্দের কাউকে না কাউকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। সবাই এবার ভয় চুপসে যায়। দ্রুত রাজের মতো করে নিলয়ের সামনে হাঁটু মুড়ে হাত জোর করে বসে পড়ল সবাই। সবার চোখে মুখে ভয় আর আতঙ্কের ছাপ। নিলয় সবার অসহায় দৃষ্টি দেখে বেশ মজা পায়। নিলয় চেয়ারে হেলান দিয়ে বসল, শব্দ করে হেসে বলল, ঝিঝি পোকার শব্দ, লাল স্রোত, রক্তের প্রবাহমান জানান দেয় মৃত্যু আসবে। শূন্যতা, একা থাকার প্রবণতা প্রসিদ্ধ করে বিশাল আচ্ছাদনের শ্যাওলা পড়া প্রাণের ঘ্রাণ। বুড়ো দ্বারকাকের নমনীয় প্রেম, হিংস্র দানবের মাংস খাওয়ার গোগ্রাসা চিৎকার আমাকে জানিয়ে দেয় মৃত্যু আসবে। আই লিমন, এদিকে আয় তোরা। হ্যাঁ আসছি। ওখান থেকে লাঠি হাতে নে। যারা যারা তোদের মারছে সবগুলোকে মার। না মানে? লিমন ভয়ে কাঁপছে। নিলয় ওর পায়ের বুট থেকে পিস্তল বের করে লিমনের দিকে রাগী দৃষ্টিতে তাকায়। লিমনেরা ভয়ে লাঠিগুলো তুলে আনে। তারপর রিশান, সুজন, আকাশদের ইচ্ছামতো পেটাতে থাকে। রাজ মাথা নিচু করে বসে রইল। বুঝে গিয়েছে এখন সে যত অনুনয় করবে তত রিশানরা মার খাবে। এজন্য মাথা নিচু করে ঘাড় নিচের দিকে দিয়ে চুপচাপ বসে রইল রাজ। নিলয় রাজের থেকে সিগারেট নিয়ে চেয়ারে হেলান দিয়ে বসে থাকে। নিলয়ের সামনে রাজ কোনো কথা বলতে পারছে না।
ওরা তিনজন মার খেয়ে অজ্ঞান হয়ে যায়। তিনজনের কপাল, মাথা, গা ফেটে রক্ত বের হচ্ছে। নিলয় পিস্তলে গুলি লোড করে রিশানের দিকে তাক করলো। রাজ দৌড়ে এসে নিলয়ের পা জড়িয়ে ধরে বলল, ভাই, আমার একমাত্র ছোট ভাই সে, প্লিজ ওকে মারবেন না। আপনি কি চান সব কিছু দেবো আমি। প্রধানমন্ত্রী রাহিল সাহেবকে মারতে হবে, পারবি? রাজ চমকে ওঠে। নিলয় কি তবে প্রধানমন্ত্রীকে মারতে এসেছে? রাজ কাঁপা কাঁপা গলায় প্রশ্ন করে। প্রধানমন্ত্রী মানে কেন ভাই, তাকে মারতে হবে কেন? সময় হোক তোকে ডেকে নেব, তোর ভাইদের সামলিয়ে নিস, না হলে এরপর আর সেকেন্ড কোনো চান্স থাকবে না। ভাই, একটা প্রশ্ন ছিল। কর। আপনি তো রকস্টার, তাহলে আপনি কিভাবে ক্রিকেট খেললেন? এটাও সময় হলে জানতে পারবি। এখানে থাকা সবাই শোনো, এখন এই রাতে কি হয়েছে, কেন হয়েছে, কিভাবে হয়েছে, যদি এ কজনের বেশি কেউ জানে তাহলে আমি সব কয়টাকে তো মারবই, সাথে সবার পরিবারকেও মেরে ফেলবো। কথাটা যেন মনে থাকে। নিলয় কথাগুলো শেষ করে চলে আসে সেখান থেকে। বাহিরে এসে দেখে সত্যি সত্যি নিলয়ের লোক দাঁড়িয়ে আছে। নিলয় সবাইকে চলে যেতে বলে। সবাই ভার্সিটিতে এসেছে, কিন্তু লিমন বা নিলয়দের কোনো খোঁজ নেই। নেহা নিলয়কে দেখার জন্য পাগল হয়ে গেছে যেন। সে সরাসরি জীবন স্যারের কাছে চলে যায়। জীবন স্যার তখন নিজের অফিস রুমে বসেছিল। নেহাকে ভিতরে আসতে বলে। কি হয়েছে হঠাৎ এই রুমে? তুমি জানো না আমি সবসময় দেখা করি না? স্যার, নিলয়ের সাথে আপনার অনেক ভালো সম্পর্ক। কিছু মনে না করলে জানতে পারি নিলয় কোন ভার্সিটিতে আসছে? না আপনি কি সেটা জানেন? ও, এই ব্যাপার। তা তুমি কেন ওর কথা জানতে চাইছো? কি দরকার ওর কাছে? না মানে আসলে স্যার, বলো বলো। আসলে স্যার, কয়েকদিন পর ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ, তো তাই নিলয়কে খুঁজছি। কিন্তু নিলয় তো ক্রিকেটার, এখানে ওর খোঁজার কি মানে? না মানে আমি মানে আচ্ছা, নিলয়কে ফোন করছো না কেন? দেখো সে কোথায়। স্যার, ওর নাম্বার নেই, কিভাবে ফোন করব? ও আচ্ছা আচ্ছা, নাম্বার পাতাও, আমি দিচ্ছি। আপনার কাছে নাম্বার আছে ওর? কেন থাকবে না? এখানে যারা টপ হয় তাদের সবার নাম্বার আমার কাছে থাকে, এটা অবাকের কি আছে? ওহ জি স্যার, বুঝেছি, ঠিক আছে দিন। ওঠাও। 016... আসি স্যার। নেহা কথাটা বলে চলে আসে সেখান থেকে। নিলয়ের নাম্বারটা পেয়ে গেছে ও। জীবন স্যারের সাথে দেখা করতে নেহার অনেক খরচ করতে হয়েছে। কেরানিদের টাকা দিয়ে তবেই স্যারের রুম অবধি আসতে পেরেছে। নেহা নাম্বার নিয়ে আর ক্লাস করেনি, সোজা বাসায় চলে আসে। নেহার কয়দিন পর ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ। পুরো দেশের ভিতরে প্রতিটা জেলা থেকে একজন করে চ্যাম্পিয়ন হয়েছে। সেই জেলাটি যে বিভাগে আছে সেই বিভাগে আবার চ্যাম্পিয়নশিপ ম্যাচ হয়। সেখানে বিভাগ থেকে যতগুলো জেলা চ্যাম্পিয়ন যারা হয়েছিল তাদের নিয়ে টুর্নামেন্ট করা হয়। সেই টুর্নামেন্টটি বিভাগীয় পর্যায়ের, অর্থাৎ সেখানে চ্যাম্পিয়ন যে হয়েছে সে খেলবে প্রতিটা বিভাগীয় চ্যাম্পিয়নদের সাথে। কয়েকদিন পরেই সেই টুর্নামেন্ট, আর সেটা হবে নেহাদের ভার্সিটিতেই। অর্থাৎ প্রত্যেক বিভাগ থেকে কয়েকজন করে, মানে যে জিতেছে সে এসে খেলবে এই টুর্নামেন্টে। দেখা যাক দেশের ভিতরে কে চ্যাম্পিয়ন হয়। নেহা এসব নিয়ে ভাবছে না, ওর মাথার মধ্যে নিলয়ের চিন্তা ঘুরপাক খাচ্ছে। কি অদ্ভুত, নিলয়ের ভাবনা ছাড়া নেহা যেন কিছুই করতে পারছে না। সব কিছুতে কনসেন্ট্রেশন হারিয়ে ফেলেছে, ঠিকমতো প্র্যাকটিসও করতে পারছে না নেহা। কিরে, তোর মন কোথায়? কখন থেকে ডাকছি, শুনছিস না? ভাইয়া আমার মনোযোগ নষ্ট করে গেছে, ধুর, খান্না পায় আমার। তা কি নিয়ে এত ভাবছিস? ভাবছি না, ভাবনাতে চলে আসছো, সেটা হলো নিলয়ের। তার মানে কি তুই নিলয়ের প্রেমে পড়লি নাকি? দাঁড়া, সবাইকে বলে দেবো তুই প্রেমে পড়েছিস। ধুর ভাইয়া, চুপ করো তো, কিসের প্রেম শুনি? যে মেয়ে ব্যাডমিন্টন ছাড়া কিচ্ছু বোঝে না, সে মেয়ে কারোর ভাবনায় ডুবে ব্যাডমিন্টনে মনোযোগ হারিয়ে ফেলছে, তার মানে বুঝতে হবে তো ডাল মে কুছ কালা হ্যায়। নেহা রাগ করে মূলত লজ্জা পেয়ে চলে আসে নীরবের থেকে। নেহা সত্যি সত্যি নিলয়ের প্রেমে পড়ে গিয়েছে, তা না হলে নিলয় নেহার ভাবনাতে কি করছে? নওশাদের সামনে বসে আছে শুভ্র। আজ শুভ্র তার সারা শরীর ঢেকে রেখেছে কালো কাপড় দিয়ে, মুখে মাস্কও পরা আছে। নওশাদ সাহেব একটা সিগারেট ছেলেটার দিকে এগিয়ে দিয়ে বলল, নাও খাও, সিগারেট খেলে শরীর চাঙ্গা হয়। আজ তোমাকে বেশ চুপচাপ লাগছে।
আমি সিগারেট খাই না। চকলেট বয়, সে আবার হয়েছে মাস্তান। শিকারি যখন শিকার করে তখন সে চুপ হয়ে যায় স্যার। আমাকে নিয়ে মজা করবেন না, আপনি আমাকে জানেন না। হুম, যে কাজের জন্য ডাকা হয়েছে সেটা তো করছো না, খালি এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছ। তৃষ্ণার্ত সিংহ জলের খোঁজে এদিকে সেদিকে ঘুরে, রাস্তায় আবার শিকারও করে, তৃষ্ণা মিটায় জল পান করে। সিংহ যে জায়গা থেকে জলপান করে সেখানে আছে সিংহস্র কুমির, বুঝেও কিন্তু বেশি দূরে নামলে খপ করে ধরে নিয়ে যাবে। জঙ্গলে জল শুকিয়ে যাবে, সেই কুমির জলের অভাবে মারাও যাবে, কিন্তু সিংহ ঠিকই তার গর্জন থামাবে না। কুমির কিন্তু ডাঙ্গাতেও আসে। জল খেতে গিয়েছিলাম, কুমির যদি সেই সুযোগ নেয় তাহলে যখন সে ডাঙ্গা আসবে তখন কি হবে? উফ, কথার বেলাতে খুব এক্সপার্ট। আমার কাজ চাই, আমি প্রধানমন্ত্রী হতে চাই। গাছে বিশাল পাকা আম, আপনি ক্ষুধার্ত, কিন্তু পাকা আমটি দেখলেন একদম চিকন ডালে। আপনি ক্ষুধায় কাতর, গাছটাও বিশাল লম্বা ও মোটা। চিকন ডাল হলেও আপনি উঠে সেটা পারতে পারবেন, তারপরও আপনি কি করবেন বলেন? মোটা গাছ, লম্বা অনেক, আবার অনেক উঁচুতে আগায় আম আছে। ক্ষুধাও আমার লেগেছে, কিন্তু এমন গাছে উঠে আম পাড়তে পারবো না, তাহলে আরও কষ্ট হবে। যেহেতু সেটা পাকা আম, তাই একটু বাতাস হলেই পড়ে যাবে। সো আমি বাতাসের অপেক্ষা করব। রাইট, অপেক্ষা করুন ঝড় বাতাসের, তাকিয়ে থাকুন, আম পড়বেই। উঠি। কোথায় যাবা? বলে তো যাও, আমার কাজটা কবে হবে? বললেন তো জল খেতে যে কুমির ধরেছে, কুমিরকে ডাঙায় ওঠার সুযোগ দিন। শুভ্র রহস্যময় হাসি নিয়ে অন্ধকার রুম থেকে বের হয়। নওশাদ বোকার মতো তাকিয়ে থাকে দরজার দিকে। কি হলো এটা? যাকে আনলো সে, তার থেকে এখনো অবধি কোনো কাজ পেল না। কি হবে? হঠাৎ নওশাদ সাহেবের ফোনে প্রধানমন্ত্রীর কল। রাহিল সাহেবের ফোন পেয়ে নওশাদ দ্রুত রিসিভ করে। রাহিল সাহেব বলে, নওশেদ, তোমাকে না বলেছি আমার আন্ডারে থেকে তুমি এইসব মাতাব্বরি করবে না? তোমাকে আমি কিন্তু পুলিশে দেব বলে দিলাম। স্যার, আপনি অপেক্ষা করুন, আমি আসছি, দেখা করে সবটা বুঝিয়ে বলছি। রাহিল সাহেব ফোন কেটে দেয়। নওশাদ সাহেব রাহিলকে 2-3টে গালি দিয়ে ফোনটা পকেটে নিয়ে বের হলো। নওশাদ সাহেব প্রধানমন্ত্রী রাহিলের সহকারী, মানে পিএ বলা যায়। রাহিলের সাথে নওশাদ উপরে ভালো সম্পর্ক রাখলেও ভিতরে ভিতরে নওশাদ রাহিলকে মারতে চায়। রাহিলের অনুপস্থিতিতে নওশাদ বিভিন্ন লোকের উপরে আবার নানা কাজে মাতব্বরি করে থাকে, কিন্তু সেটা রাহিলের আড়ালেই করে। রাহিল কখনো জানতে পারে না। তবে আজ হঠাৎ নওশাদ সাহেবকে তিনি কল করেছে, দেখা যাক কি হয়। নেহা নিলয়কে কল দেয়। প্রথমে কলটা নিলয়ের ফোনে ঢোকে না, তবে যখন কল ডেলিভারি হয় প্রথমেই রিসিভ হয়। নিলয় ফোন রিসিভ করেই বলে, কে বলছেন? নিলয়, আমি নেহা বলছি, চিনতে পারছো? হ্যাঁ, কিন্তু তুমি নাম্বার কোথায় পেলে? জীবন স্যারের থেকে নিয়েছি। স্যার দিয়েছে, কিন্তু কিন্তু কি? স্যার দিবে না কেন? এই তুমি ভার্সিটিতে আসছো না কেন শুনি? ভার্সিটিতে আসো। কেন, ভার্সিটিতে কি দরকার? আছে, আমার তোমাকে দরকার। আমাকে দরকার মানে কি বলো? কেন দরকার? আর কোনো ক্রিকেট খেলতে পারবো না, আর তাছাড়া আমি তো তোমার ব্যাডমিন্টন খেলতে হেল্পও করতে পারবো না। নিলয়, খেলার জন্য নয়, আগে আসো, তারপর বলবো। কালকেই আসবা বলে দিলাম। নেহা ফোন কেটে দেয়। নিলয় ভাবনাতে পড়ে গেছে, নেহা তাকে কেন রাখছে। তবে নিলয়ের এসব ভাবনার সময় নেই, সে প্ল্যান সাজায় অন্য কিছুর। জীবন স্যারের সামনে বসে আছে নিলয়, দুজনে বসে চা সিগারেট খাচ্ছে। নিলয় জীবন স্যারের দিকে তাকিয়ে দেখে উনি চেয়ারে হেলান দিয়ে সিগারেটের ধোঁয়া ছাড়ছে উপরের দিকে। হঠাৎ জীবন স্যার বিড়বিড় করে বলে, শকুনের চিৎকারে কারো যদি ঘুম ভাঙে তবে সেটা মরণ যন্ত্রণা দেয়, কারণ বুঝতে হবে শকুন তার খুব কাছেই চলে এসেছে। নিলয়, একটা কাজ করবা? আপনার জন্য আমি সবকিছু করতে পারি স্যার, বলেন কি করতে হবে? ব্যাডমিন্টন খেলতে হবে তোমার। কেন? প্রশ্ন নয়, এটা ক্লাস নয় যে প্রশ্ন করলাম। আমি হেসে হেসে উত্তর দিব। এটা হলো মাইন্ড গেমের শহর। তুমি আমাকে ভালোবাসো বলেছিলে। হ্যাঁ ঠিক আছে, খেলবো। আপনার জন্য যে কত কি করতে হবে আমার কে জানে। রক্তের বুদবুদ শব্দ আমার কানে আসে। আমি নিশাচর হয়ে সুখের বিভোরে হারাতে চাই। খুবই জটিল ব্যাপার। নিলয় জীবন স্যারের অফিস থেকে বের হয়ে চলে আসে। জীবন স্যার নিলয়ের চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে।
ভাই আমি নীলারকে মারতে চাই। রিশানের কথা শুনে রাত চমকে ওঠে, ঠোঁট থেকে সিগারেট পড়ে যায়, চোখ বড় বড় করে তাকিয়ে থাকে রিশানের দিকে। সে খালি রাজ নয়, সবাই রিশানের দিকে তাকিয়ে আছে। হাসপাতাল থেকে আজকেই ওরা বাসায় এসেছে। সুজন এগিয়ে এসে বলে, ভাই পাগল হয়ে গিয়েছিস? কি বলছিস, মাথা ঠিক আছে? আমার মাথা ঠিক আছে, আমি ওই নিলয়কে মারবো মানে মারবই। তুমি যদি বাধা না দিতে ভাইয়া, তাহলে আমি সত্যি নিলয়কে ওই দিন ব্রিজের নিচে মেরে ফেলতাম। সব তোমার জন্য হয়েছে। রিশান, তুই বরং কোনো সুন্দর নিরিবিলি দেশে পার্মানেন্ট চলে যায়। এইসব খেলাধুলা ভার্সিটি তোর জন্য আর এখানে দরকার নেই। সেখানে থাকিস। আশা করি কি বললাম বুঝতে পারছিস। ভাইয়া আমি কোথাও যাচ্ছি না, আমি নিলয়কে মারবো মানে মারবো। তোরা কি আমার সাথে থাকবি? আমার কারো দরকার নেই, আমি একাই নিলয়কে মারতে পারবো। তোকে একটা কথা বলি, সেটা বুঝিস না? পাগল হয়ে গিয়েছিস? নিজের মধ্যে থাক। তুই যেটা মনে করছিস, মানে আমি বাধা না দিলে তুই তাকে মেরে ফেলতে পারতি, এটা যেমন ভাবা সহজ মনে করেছিস, তার থেকেও কঠিন। তুই কি মনে করলি নিলয় কোনো ছোটখাট মাস্তান? সে শুধু তোর পিস্তলের সামনে থেকে বেঁচে ফিরেছে। তুই জানিস না নিলয় কতটা ভয়ঙ্কর। বরং ওর নয়, তোর কপাল ভালো যে তোকেও ছেড়ে দিয়েছে। নিলয় কখনো কাউকে সেকেন্ড চান্স দেয় না। এত বোঝানোর পরও যদি তোর নিলয়কে মারতে ইচ্ছে করে, তাহলে আমরা রেডি তোর লাশের জন্য কবর খুঁড়তে। রাজ কথাগুলো বলে রুম থেকে বের হয়ে যায়। রিশান রাগী দৃষ্টিতে চেয়ে থাকে, সবার দিকে একবার তাকায় সে। আকাশ তখন বলে, লিসান, তোর সাথে কেউ না থাকলে আমি আছি, নিলয়কে চল মেরে ফেলবো। ঠিক আছে, তাহলে আমি বাদ যাব কেন? আমিও যাব। নিলয়ের তোয়ে নজর রাখ সুজন, বাকিটা প্ল্যান করে চলতে হবে। ব্যাডমিন্টন খেলায় অংশ নিব আমি, রাজভাইকে বলে ব্যবস্থা করে নে। ওরা ওদের মতো করে নিলয়কে মারার প্ল্যান করে। ওরা জানে না নিলয় কি কি করতে পারে, তারপরও ওরা নিলয়ের পিছনে পড়ে যায়। নওশাদ সাহেব পায়চারি করছে তার অফিসে। একটু আগে রাহিলের সাথে কথা হয়েছে। নওশাদ সাহেব রাহিলের ফান্ড থেকে টাকা সরিয়েছে। সরাবেই বা না কেন? রাহিলের ছেলে 500 কোটি টাকা দেশের বাহিরে পাচার করেছে। একটানা 20 বছর রাহিল সরকার বিডিতে একত্রান্ত জারি করেছে। মানে রাহিল ছাড়া অপোজিট কোনো দলকে রাহিল ভোট প্রার্থী হিসেবে দাঁড়াতে দেয়নি। এমনকি নিজের পার্টির প্রতীক ছাড়া অন্য কোনো প্রতীকের উপরে সিল মারতে দেয়নি। ভোট সব জাল হিসেবেই রাহিল বারবার ক্ষমতা দখল করেছে, যেটা এদেশের মানুষদের কাছে খুবই বিরক্তিকর একটা জিনিস। সরকার জনগণের কথা ভাবছে না, নিজের ইচ্ছামতো দেশ চালাচ্ছে। সে কারণে নওশাদ রাহিলকে মারতে চায়। তবে কাজটা এতটাও সহজ নয়। রাহিল সবসময় গার্ডদের সাথে থাকে, আর পুলিশ তো আছেই রাহিলের জন্য সবসময়। রাহিল আবারও ক্ষমতাতে যেতে চায়। এটা নিয়েই নওশাদ সাহেবের সাথে খানিকটা সময় আগে আলোচনা করে গিয়েছে। নওশাদ সাহেব এখন নিজের অফিসে। এটা একটি সিক্রেট অফিস ওনার। নওশাদ সাহেবের সামনে সোফাতে বসে কিউব মেলাচ্ছে শুভ্র। নওশাদ সাহেবের রুমে আরও 2-3 জন ঢুকলো। সবাই বড় পর্যায়ের মন্ত্রী। সবাই এসে বসলো যার যার ইচ্ছামতো জায়গাতে। জসিম নামের স্বরাষ্ট্রমন্ত্রী বলল, নওশাদ ভাই, রাহিলকে মারার জন্য তোমার সেই লোক কোথায়? দেখো, আমরা আর রাহিলকে নিতে পারছি না, তাকে সরাতে হবে। এক সরকার যেভাবে 20 বছর ধরে গদিতে বসে আছে, সেটা মানতে পারছি না। যে ছেলেটাকে আনা হয়েছে সে ওই যে। নাম কি তোমার? দেখে তো মনে হয় না ঠিকমতো চকলেট চুষে খেতে পারো। আমার নাম শুভ্র। চকলেট চুষে না হোক, কামড় দিয়ে তো খেতে পারি। দাঁত নিশ্চয়ই আছে আমার। ও, কথা তো বেশ ভালোই বলো। রাহিলকে মারার জন্য তোমার প্ল্যান কি? জলদি কাজটা করো, যত টাকা লাগে সব দিব। টাকা? পৃথিবীতে দুটো জিনিসের গন্ধে মানুষ বিক্রি হয়ে যায়। দুটো জিনিসের মাঝে মানুষের চরিত্র অ্যাড হয়ে আছে। এই দুটো জিনিস মানুষের চরিত্রকে বহন করে আসছে। তবে আমার সেই দুটো জিনিসের দরকার নেই, তবে আপনাদের দরকার আছে। কোন জিনিস? কাম অন নওশাদ সাহেব, আপনাকে আমার বুদ্ধিমান মনে হয়। যারা চুপচাপ থাকে, যখন কথা বলার প্রয়োজন হয় তখন যারা কথা বলে তাদেরকে আমার বুদ্ধিমান মনে হয়। আর যারা বেশি বকবক করে তারা বলদ হয়। শুভ্র, আনসার দাও। সেই দুটো জিনিসের পিছনে সবাই ছুটতে চায়। প্রথমটা হলো টাকা, আর দ্বিতীয়টা নারী। টাকার গন্ধে পুরো পৃথিবী নষ্ট হয়ে যায়, আর নারীর গন্ধে ছেলে তার মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। বাই দ্য ওয়ে, প্রতিটা সন্তানের কাছে কিন্তু সেই মাই পৃথিবী। শুভ্রের কথা শুনে সবাই যে যার মুখের দিকে তাকাচ্ছে। শুভ্র কিউব মেলাতে মেলাতে বলল, আমি এখানে আসিনি, আমাকে নিয়ে আসা হয়েছে। আপনারাও জানেন না আমি কে। আপনাদের মনে হতে পারে আমি ছোট মোটো একজন কিলার। আমি এখানে যার কথা মতো এসেছি
সে হলো নওশাদ সাহেবের বন্ধু, আর উনি হলেন আমার সবচাইতে কাছের মানুষ। আমার কিছু চাই না, তবে আগে আপনাদের প্ল্যান শুনি। 3-4 দিন পরে স্পোর্টস শো ইউনিভার্সিটিতে একটা বিগেস্ট খেলার আয়োজন করা হবে। প্রধানমন্ত্রী সেখানে তার ঠিক 2 ঘন্টা আগে বক্তব্য পেশ করবে। এটা ছাড়া প্রধানমন্ত্রীর নাগাল পাওয়া অসম্ভব। সে সচরাচর কোথাও বের হয় না। কিন্তু সেখানে তাকে মারা তো অসম্ভব। ওখানে থাকা সবাইকে অনেকবার চেক করা হবে। শুভ্র, তুমি প্রধানমন্ত্রী তো, রুদ্র ওর কাছের লোক, অবধি যেতে পারবে না। ওর ডান হাত, মানে খুব কাছের লোকগুলো আরো বেশি ডেঞ্জারাস। কোনো কিছুই সহজ হবে না। সহজ তো নয় সাইক্লোনের গতিকে কমিয়ে দেওয়া, তবুও ঝড় শেষে মানুষ বেঁচে থাকে। ওর সবচাইতে কাছের লোকের নাম কি? রিফাতর নাম। আচ্ছা, কোনটা সহজ, প্রধানমন্ত্রীর কাছে গিয়ে তাকে মারা, নাকি আপনাদের কাছে তাকে তুলে আনা? মানে? জাস্ট রিল্যাক্স স্যার, সময় হোক, বুঝতে পারবেন। আমাকে সময় দিন, আপনারা এখনো আমাকে দেখেননি। আপনারা বুঝতে পারবেন আমি কি করতে পারি। গুড বাই গাইস। শুভ্র কথাগুলো বলে সেখান থেকে চলে যায়। নওশেদরা শুভ্রের কথাগুলো হজম করার চেষ্টা করে। তাদের অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। এক শুভ্র ছাড়া ওদের ভরসা করার মতো কিছু নেই, তাই ওরা কিছু বলতে গিয়েও পারল না। নিলয় ভার্সিটিতে এসেছে। সে ভার্সিটির একটা উঁচু জায়গাতে বসে আছে। চারপাশে ওর নজন। নিলয়ের ব্যাগে আগে থেকেই পিস্তল রাখা ছিল, সবসময় সে ওটা নিয়েই থাকে। ব্যাগটা পিছনে রেখে বসে আছে নিলয়। হঠাৎ অনুভব করে কে যেন ওর পিছনে এসে দাঁড়িয়েছে। নিলয় ঘুরে তাকাতেই দেখে নেহা। নেহাকে দেখে নিলয় বলল, আসছো? তুমি জানো কি বলবো আমাকে? বলবো তো, বলতেই এসেছি। হ্যাঁ, বলো এখন। নিলয়, কিছু মানুষ আছে যারা অল্প কদিনের পরিচয়ে অনেক কাছের মনে হয়, আবার কিছু মানুষ থাকে যাদের সাথে সেই ছোট্ট থেকে ওঠা বসা থাকলেও কাছের মনে হয় না। মানে আমি বোঝাতে চাইছি মনের দিক থেকে। এগুলো বলার জন্য ডেকেছিলা? আরে না, আগে শোনো তো। হ্যাঁ, বলো। সবার জীবনে কাছের মানুষের সংখ্যা কম থাকে। আমার কাছের মানুষ আমার ভাইয়া। তাকে আমি অনেক অনেক ভালোবাসি। ভেবেছিলাম হয়তো ভাইয়া ছাড়া আমি কখনো ভালোবাসতে পারবো না কাউকে, কিন্তু সে কেউ একজনকেই পেয়েছি। ভাইয়ার প্রতি ভালোবাসাটা অন্যরকম, কিন্তু তার প্রতি ভালোবাসাটা আরও অন্যরকম। ওহ, নিশ্চয়ই সে মানুষটা ফাইন ছাড়া কেউ হবে না। কিন্তু এ কথা আমাকে কেন বলছো? দেখো, আমি কিন্তু তোমাদের বিয়ের সাক্ষী হতে পারবো না। আমাকে মাফ করো। নেহা রাগী লোকে তাকালো নিলয়ের দিকে। নিলয় বোকা বোকা দৃষ্টিতে তাকিয়ে আছে নেহার দিকে। নেহা রেগে গিয়ে নিলয়কে ঝাড়ি দিয়ে বলল, ওই, তুমি কি আসলেই বলদ? তোমাকে আমার যে বলদ বলে ডাকি, ভাবতাম তুমি তা নাও, কিন্তু এখন দেখছি তুমি আসলেই একটা ফুল বলদ। ধুর। আচ্ছা আচ্ছা, সরি। তারপর বলো। আমি আর কোনো কথা বলবো না, চুপচাপ শুনবো। তোমাকে বলার মোডটাই নষ্ট হয়ে গেছে। ধ্যাৎ। সরি তো, বলো। আচ্ছা, এবার যদি উল্টোপাল্টা কিছু বলেছো না, তোমার খবর আছে কিন্তু। আর ফাহিমকেই কেন মনে হলো শুনি? হুম। না মানে, তোমরা অনেক ক্লোজ ফ্রেন্ড তো, তারপর আবার বললে কাছের মানুষের সংখ্যা কম। তোমাকে যতটুকু দেখলাম, কাছের মানুষ ফাইন ছাড়া কেউ হবে না। না না, সে নয়, অন্য কেউ। আর তাকে আমি অনেক ভালোবাসি, মানে ভালোবেসে ফেলেছি। দেখো, আমি চাই না ভালোবাসতে, তবে ওর কাজগুলো আমাকে ভালোবাসতে বাধ্য করেছে। তা কে সে লাকি পারসন? সে হলো। নেহা বলতেই যাবে, কিন্তু তার আগে কতগুলো র্যাব, পুলিশ, সেনাবাহিনীর গাড়ি প্রবেশ করে ভার্সিটিতে। কয়েক মিনিটের ভিতরে প্রায় 20টার বেশি প্রশাসনের গাড়ি ভার্সিটির ভিতরে প্রবেশ করে। সব স্টুডেন্টস ওই দিকেই তাকিয়ে আছে। গাড়িগুলো গোল হয়ে মাঠের একদিকে এসে থামলো। গাড়ি থেকে সব প্রশাসনের লোকেরা নেমে মাঝখানে আসলো। একটা হ্যান্ড মাইক নিয়ে একজন বলল, হ্যালো স্টুডেন্টস, আপনারা সবাই শুনেন। এখানে প্রধানমন্ত্রীর একটা ভাষণের আয়োজন করা হয়েছে। আপনারা আমাদেরকে পুরো ভার্সিটি সিকিউরিটি করতে সাহায্য করবেন। নেহা, ওরা কারা? চিনল না? ওরা হলো প্রধানমন্ত্রীর সিকিউরিটি চেক করছে। এখানে আমাদের ব্যাডমিন্টন খেলার আগে দিন প্রধানমন্ত্রী ভাষণ দিবে। ও আচ্ছা, তুমি যেন কি বলতে চাইছিলে? হ্যাঁ নিলয়, আমি তোমাকে ভালোবাসি। তোমাকে ভালোবেসেই ফেলেছি। আমাকে কোন দিক দিয়ে? সব দিক দিয়ে। এখনো চলো আমরা প্রেম করি। কি বলো তুমি এসব?
আমাকে ভালোবাসার কারণ কি? কারণ টারণ বুঝি না, ভালোবাসি মানে ভালোবাসি। তুমি অ্যান্সার বলো, বলো। তোমার ভাইয়াকে আগে শেয়ার করো, তারপর না হয় দেখা যাবে। না, হবে না। আমি তোমাকে ভালোবাসি, আমাকেও ভালোবাসতে হবে। আমি যদি কষ্ট পাই, তোমার ভাইয়া কিন্তু তোমাতেও উঠিয়ে নিয়ে আসবে, বলে দিলাম। ভালোবাসতে থাকো, দেখি আগে কতটুকু ভালোবাসতে পারো। নিলয় কথাগুলো বলে সেখান থেকে চলে যায়। চারপাশ দেখে নিয়েছে সে। নিলয় ফোন বের করে কল করলো ওর লোকদের। অর্ককে বলল, এখানে ঠিক আছে সবকিছু, প্রধানমন্ত্রীর কাছের লোকদের খোঁজ রাখ, বাকিটা আমি দেখছি। নিলয় ফোন কেটে দেয়। পিছনে নেহা দৌড়ে আসতে থাকে। নিলয় নেহার এমন কাণ্ড দেখে মুচকি হাসছে, কারণ নিলয় জানে নেহা কখনো তাকে ভালোবাসতে পারবে না। সময় হলে নেহা নিজেই চলে যাবে। স্পোর্টস ভার্সিটিতে চারপাশ বেশ ভালোভাবেই পরিদর্শন করছে সরকার কর্তৃক সিকিউরিটিরা। নেহা বেশ এক্সাইটেড, কারণ এই ভার্সিটিতে ব্যাডমিন্টন খেলার ফাইনাল আসর বসবে, যেখানে গোটা একটা দিন ম্যাচ চলবে। সেই ম্যাচে দেশ সেরা ব্যাডমিন্টন খেলোয়াড় নির্বাচিত হবে। এ কারণে ভার্সিটিতে সেই দিন অনেক ভিআইপি পার্সনরা উপস্থিত থাকবে। প্রধানমন্ত্রী রাহিল এসে উদ্বোধনী করবে। ঠিক তার পরের দিন প্রধানমন্ত্রীর ভাষণ আছে এখানে। সে কারণে ভার্সিটিতে প্রবেশ করার সময় সব স্টুডেন্টদের ভালো মতো চেক করে তবেই প্রবেশ করতে দেওয়া হচ্ছে। তবে টিচারদের এদিক দিয়ে বেশ সুবিধা, তারা অনেক বছর ধরে এখানে চাকরি করছে, তাদেরকে চেক করা হচ্ছে না। নিলয় ভার্সিটিতে আসে। গেট দিয়ে যখন প্রবেশ করে তখনই ওকে চেক করা হয়। নিলয় চুপচাপ দাঁড়িয়ে থাকে। নিলয়কে চেক করে কিছুই পায় না। তবে নিলয়ের ব্যাগ মেশিন দিয়ে চেক করতেই সেখানে সিগন্যাল দেয় ভিতরে কিছু একটা আছে। তাড়াতাড়ি নিলয়ের ব্যাগ খোলে পুলিশ। সেখানে শক্ত কিছু অনুভব করে, দ্রুত বের করে দেখে দুটো হাতের চুড়ি, একটা ভাঙা কানের দুল আর একটা ছেঁড়া নূপুর। সবগুলো বের করে একটা পুলিশ নিলয়কে প্রশ্ন করলো, এসব কি? স্যার, এগুলো আলু পটল বেগুন। আরে এগুলো কেন ব্যাগে? এগুলো আমার আপুর শেষ স্মৃতি, যা আমি আমার কাছে রেখে দিয়েছি। যখন আমার মন খারাপ হয় তখন আমি এগুলো দেখি। ও কেন, ওনার কাছে এগুলো দাওনি? দিয়েছিলাম, তবে উনি ফিরিয়ে দিয়েছে। কেন ফিরিয়ে দিয়েছে? কারণ সে আর বেঁচে নেই, তাই। মরার আগে আমার হাতে ওর এই জিনিসগুলো দিয়ে যায়। আচ্ছা ঠিক আছে, যাও ভেতরে। পুলিশ নিলয়ের ব্যাগটা ফেরত দেয়। নিলয় ব্যাগ কাঁধে নিয়ে ভার্সিটিতে প্রবেশ করে। কিছু দূর আসতেই দেখতে পায় লিমনরা বসে আছে। নেহা, ফাহিম সেখানেই বসা। ভার্সিটিতে ওদের এখন অনেক নামডাক, সিনিয়রদের হারিয়েছে। সবার থেকে ওরা বেশ পাত্তা পাচ্ছে। নিলয় ওদের সামনে দিয়ে যেতেই নেহা নিলয়কে ডাক দেয়। নিলয় স্থির হয়ে দাঁড়িয়ে ওদের দিকে তাকায়। লিমন হৃদয় মুস্কাত ভয়ে একটু পিছিয়ে বসে, কারণ ওরা জানে নিলয়কে। নিলয়কে আসতে দেখে ওরা ভয়ে পিছিয়ে বসে। নেহা প্রশ্ন করে, কি ব্যাপার, তোরা এমন পিছিয়ে যাচ্ছিস কেন? কি সমস্যা বল। না মানে, আরে ওরা পুলিশ দেখে মনে হয় ভয় পেয়েছে। তা তোমাদের হাতে পায়ে এমন কাটা ছেঁড়া কেন? আর বলিও না, ওরা নাকি রাতে ওদের মেসের ছাদে ভূত দেখেছে, তারপর দৌড়ে পালিয়ে আসার সময় 3 জনই সিঁড়িতে পড়ে গিয়েছে। এখন সব কেটে ব্যান্ডেজ হাতে নিয়ে ভার্সিটিতে আসছে। মজার না এটা, বলো? হ্যাঁ, ভূত আমিও তো দেখেছিলাম। আমি ভয়ে দৌড়ে আসতে গিয়ে পড়ে যাই, তাই তো আমারও ওদের মতো অবস্থা হয়েছে। কি সব বলো তোমরা? ভূত বলে কিচ্ছু নেই, আমি শিওর ওরা কোথাও মারামারি করেছে। নেহা বসে গল্প করছে। হঠাৎ সেখানে রিশানরা আসে। নিলয় চুপচাপ বসে আছে সেখানে। নিলয়ের দিকে রিশান কিছু সময় তাকিয়ে থাকে। নিলয় মুচকি হাসে। রিশান নেহার কাছে আসে। নেহার গালে আঙ্গুল দিয়ে একটা টোকা দিয়ে বলে, শোন নেহা, আমি কিন্তু এবার ব্যাডমিন্টন খেলায় অংশ নিচ্ছি। বাহ, খুব ভালো তো, কিন্তু তুমি তো নেহার সাথে পারবে না। সেটা দেখা যাবে, পারি কিনা। নেহা তো এবার হারবে। তাই নাকি? সেই সময় বলে দেবে। কনফিডেন্স তো দেখছি অনেক ভালো, কিন্তু নেহা তুমি এবার হারতে চলেছ, আর এবার হারলে তোমাকে আমার সাথে বিছানাতে যেতে হবে। নেহা উঠে দাঁড়ায়। ঠাস করে রিশানের গালে চর বসিয়ে দেয় ও। রিশান মুচকি হাসে। বাকিরা সবাই দুজনের দিকে তাকিয়ে আছে। লিমন ফিসফিস করে হৃদয়কে বলে, রিশান এবার সত্যি মরবে দেখিস। ওরা আসলে জানে না কার সামনে কি করছে। নীলের ব্যাপারে আমি খোঁজ নিয়েছি। সিক্রেট কিলার বলে একটা গ্যাং আছে। সেই গ্যাং খুব ভয়ঙ্কর। তারা যখন কাউকে টার্গেট করে তখন তার সব ডিটেলস বের করে, তারপর ও দলবল জায়গা খুঁজে বের করে মেরে ফেলে।
কিন্তু সেই গ্যাংয়ের লিডার নিলয় কেন এখানে, এটাই আসল কথা। লিমন থামলো। রিশান নেহাকে বলল, আমি তোকে ভালোবাসি, খুব ভালো করেই জানিস তুই। আমি কিন্তু তোর ভাইকে ভয় করি না, এমনকি কোনো গ্যাংয়ের লিডারকেও ভয় পাই না। শোন, তোকে প্রথম যেদিন প্রপোজ করেছিলাম সেদিন কি বলেছিলি মনে আছে? রিশানের কথা শেষ হতেই নেহা কল্পনাতে চলে যায়, কারণ নেহাকে বহু আগেই রিশান প্রপোজ করেছিল, কিন্তু নেহা রিশানের প্রপোজালকে একসেপ্ট করবে না বলে রিশানকে বলেছিল, আমাকে যদি ব্যাডমিন্টন খেলতে হারাতে পারো তাহলে আমি তোমার প্রপোজালে রাজি হব। কিন্তু রিশান ভালো করেই জানে নেহাকে সে কখনোই হারাতে পারবে না, তাই শর্তটা তুলে রাখে রিশান। এখন সেটা ফেরত দিতে এসেছে। দেখো রিশান, তুমি এমনিতেও ব্যাডমিন্টন পারো না, এইসব চিন্তা বাদ দিয়ে চলো আমরা আবার একটা ক্রিকেট ম্যাচ খেলি। নেহা, শর্তটা কিন্তু তোলা আছে, এবার সময় এসেছে ফেরত দেওয়ার। খেলার সময় দেখা হবে, বুঝছো? তুমি যদি ভয় পাও তাহলে এই ফাহিমকেই মাঠে নামিয়ে দিও তোমার হয়ে, তাকেও হারাবো। রিশান চলে যায় সেখান থেকে। নিলয়ের দিকে এক পলক তাকিয়ে চলে আসে। দূরে এসে বসে ওরা। সুজন বলে, ভাই তুমি ব্যাডমিন্টন তো পারো না, আমরা শিওর নেহার কাছে হারবো। না, হারবো না। আমি আজ 2 বছর ধরে প্র্যাকটিস করেছি ব্যাডমিন্টনের। নেহা যেদিন শর্ত দিয়েছিল তারপর থেকেই আমি অনুশীলন করি। আমার খেলার কোচ জীবন স্যার নিজেই, বুঝেছিস? এটা সিক্রেট। দেখবি এবার নেহাকে আমি কিভাবে হারাই। কি এত বড় কথা আমাদের বলিস নাই কেন? এই তো বললাম, এখন চল আমার প্র্যাকটিস দেখবি। রিশানরা ভার্সিটি থেকে চলে যায়। নিলয় চুপচাপ বসে আছে সিঁড়িতে। নেহা পাশে বসে বলল, নিলয়, আমার প্রপোজালের কথা কি ভাবলে? দেখলে তো কত মানুষ আমার জন্য পাগল, খালি তুমি পাত্তা দাও না আমাকে। মানুষের স্বভাব সৌন্দর্যকে ভালোবাসার। তোমার চোখের সামনে যারা কালো তাদেরকে কোনো ছেলে আবার পাত্তা দেয় না। সমস্যাটা হলো দৃষ্টিভঙ্গি, আর আমি ভালোবাসার ঊর্ধ্বে। নিলয়, তোমার ব্যাপারে কিছু না জেনেই আমি তোমাকে ভালোবাসছি। তুমি আমাকে কেন এড়িয়ে চলো বলো, কেন? ভালোবাসার সৃষ্টি হয় না জেনেই। জেনে শুনে ভালোবাসার পাগল খুব কম মানুষই হয়ে থাকে। জেনে শুনে ভালোবাসাকে সুযোগ সন্ধানী বলে। উফ, তোমার এসব লেকচার বন্ধ করবা? আমার এগুলো ভালোই লাগে না, বিরক্ত লাগে। বিশ্বব্রহ্মাণ্ডে মানুষ বিরক্তির জিনিসকে বেশি মনে করে। আমার ভালোবাসা চাই না। তাহলে তুমি কি চাও? আমি চাই রক্ত, কলিজা, রক্তের স্রোত, রক্তের গন্ধ। নিথর দেহ যখন রক্তে ভেসে যাওয়ার ক্লান্তিতে ধপ করে মাটিতে পড়ে, তখন একটা প্রশান্তি আসে। সেই প্রশান্তি চাই। নিলয়, তুমি কি থামবে? বিরক্তকর এসব কথা কেন বলো তুমি? আমি কিছুই বুঝি না। উঠি, সামনে তো ব্যাডমিন্টন ম্যাচ আছে, যাও প্র্যাকটিস করো। নিলয় কথাগুলো বলে চলে আসে। নেহা রাগি চোখে তাকিয়ে থাকে নিলয়ের দিকে। অনেক রাগ লাগছে ওর। রাগ লাগারই কথা, কারণ নিলয় সহজভাবে কখনো কথা বলে না, যা বলে সেটাই ঘুরিয়ে পেঁচিয়ে বলে। নওশাদ সাহেব জানে না এই শুভ্র কি করতে যাচ্ছে, কারণ শুভ্র তাকে সঠিক সময়ের অপেক্ষা করতে বলেছে, কিন্তু সেই সময়টা কবে আসবে কেউ তা জানে না। রাহিলকে না সরাতে পারলে কোনো কিছুতেই শান্তি পাচ্ছে না কেউ। শুভ্রকে নওশাদ সাহেব কিছুই বলতে পারছে না, তার কারণ নওশাদ সাহেব নিজেই রাহিলকে সরাতে পারবে না। এই জন্য শুভ্রের হেল্প তার খুবই প্রয়োজন। নেহা প্র্যাকটিস গ্রাউন্ডে বসে আছে। এটা তার বাড়ির সাথেই তৈরি করা। নীরব আসলো সেখানে। নেহাকে ব্যাট হাতে চুপচাপ বসে থাকতে দেখে বলল, কি ব্যাপার, কালকে না তোর ম্যাচ, আজকে প্র্যাকটিস করছিস না যে? খেলার শব্দ শুনতে পাইনি কিন্তু একবারও। মন বসছে না ভাইয়া। কেন, কি হয়েছে? রিসান কি ঝামেলা করছে? তোকে তো বলছি রিসানকে একটু শিক্ষা দিয়ে আসি। তুই তো বললি তোদের ভার্সিটির বিষয় তুই নিজেই বুঝবি। রিসানের সাথে সমস্যা না ভাইয়া, নিলয়ের সাথে সমস্যা। কি বলিস? তোর এই চ্যাম্পিয়ন ছেলেটা কি করলো? বাজে কিছু বলেছে? ওকে কি তুলে আনবো? আরে ধুর, সে বলবে বাজে কথা? আমাকে সে পাত্তাই দেয় না। রাগ হয় আমার, প্রপোজাল ফিরিয়ে দেয়, কোনো জবাব দেয় না, কেমন যেন অদ্ভুত আচরণ করে ও। হ্যাঁ, নিলয় তোকে রিজেক্ট করে? কি বলিস? আচ্ছা, চিন্তা করিস না, তুই প্র্যাকটিস কর, আমি কালকে নিলয়ের সাথে কথা বলবো, কেমন? সত্যি ভাইয়া, তুমি আমার পাশে থাকবা তো? হ্যাঁ, আমি আছি তো, তোকে সব কিছুতে সাপোর্ট করব। এখন খেলাতে মন দে, এটা জিতলে এবার ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে নাম দিবি।
থ্যাংক ইউ ভাইয়া। নেহা প্র্যাকটিস শুরু করলো। এতক্ষণ সে নিলয়ের বলা কথাগুলো বোঝার চেষ্টা করছিল, কিন্তু কিছুতেই কোনো উত্তর খুঁজে পাচ্ছিল না। নেহার মনে নিলয়ের এমন অদ্ভুত কথা বারবার নিলয়কে নিয়ে ভাবনাতে ব্যস্ত করে তোলে। কিন্তু নীরব যখন নেহাকে বলেছে সে নিলয়ের সাথে কথা বলবে, তখন নেহার আর চিন্তা নেই। নিলয়, দ্রুত কাজ শেষ করো, তোমার অনেক সময় কম। জীবন স্যারের পাশে বসে নিলয় মুচকি হাসতে থাকে। নিলয়ের এমন নীরব হাসিতে জীবন স্যার অবাক হয় না এখন, কারণ নিলয় খুব ঠান্ডা মাথার একজন ছেলে। কি করতে হবে সেটা নিলয় ভালো করেই জানে। নিলয় বলল, রাহিলকে কিন্তু আমি মারতে আসিনি, সেটা আপনি ভালো করেই জানেন। পুরো পৃথিবীর সিক্রেট রাফিয়ান কিং কোথাও গেলে সেটা ছোট কাজে যাবে না, ওটা ভালো করেই জানি। হুট করে দেশে আসছো, জিনিসটা ভাববারই। স্যার, আমি তো সবে পিছে নেমেছি, এখনো লেগ স্পিন, অফ স্পিন, গুগলি বাকি আছে। ভালো মতো সেট হতে দেন, তখন দেখবেন বলের ডাবল রান করে ফেলেছি। জীবনটাকেও ক্রিকেট গ্রাউন্ড বানিয়ে দিলে তুমি। এটা রাজনীতির মাঠ রে, এখানে মানবতার নামে বিজনেস চলে, আর বিজনেসের নামে চলে রাজনীতি। চিন্তা নেই, দেশের রাজনীতি বদলাতে না আসলেও পুরো সিস্টেম বদলে দেব। আপনাকে যেটা বলেছি সেটাই করেন। আমার সবার সামনে ঝামেলা পছন্দ না। কালকে দেখা হবে স্যার। নিলয় বসা থেকে উঠে দাঁড়ালো, রুম থেকে সোজা বের হয়ে চলে যায়। জীবন স্যার নিলয়ের কথাগুলো ভেবে মুচকি হাসতে থাকে। নিলয়কে সে কখনো রাখতে দেখেনি, কাঁদতেও দেখেনি 25 বছর ধরে। নিলয় ছেলেটা শুধু হেসেছে, কারণেও হাসে, অকারণেও হাসে। কিন্তু নিলয়ের মতো ঠান্ডা মাথার ভয়ঙ্কর মানুষ আর দ্বিতীয়টি নেই। জীবন স্যার নিলয়ের সাথে সবসময় ছিল, এখনও আছে। দেখা যাক সামনে কি হয়। আজ ভার্সিটিতে ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু। গ্যালারিতে দর্শক উপস্থিত। মাইকে প্রধানমন্ত্রীর আগমনের খবর পাবলিশ করা হয়েছে। খেলাটা লাইভ টেলিকাস্ট করা হচ্ছে। প্রধানমন্ত্রীর আগমন শুরু হয়ে যায়। কতগুলো গাড়ি আসে ভার্সিটির ভিতরে। প্রধানমন্ত্রীর গাড়ি থেকে রাহিল, নওশেদ সাহেব সহ আরও কয়েকজন লোক বেরিয়ে আসে। বডিগার্ডরা লোকজনকে সরিয়ে রাহিলকে মঞ্চের উপরে নিয়ে আসে। মঞ্চ বলতে ভিআইপিদের বসার জায়গাতে আনা হয়েছে তাকে। খেলা শুরু হতে এখনও 30 মিনিট বাকি। প্রধানমন্ত্রীর আশেপাশে গার্ডরা দাঁড়িয়ে। হঠাৎ উনি বসা থেকে উঠে দাঁড়ালো, নিজের আসন ছেড়ে নিয়ে নিচে নামলো। একটা ছেলের দিকে তাকিয়ে আছে রাহিল। ক্যামেরা তখন সেই ছেলেটার দিকেই। ছেলেটা কে? নীরব দাঁড়িয়ে আছে। রাহিল নীরবের দিকে এগিয়ে যেতে থাকে। সবাই জানে নীরব কত বড় ক্রিকেটার, এখানে এসেছে, তাকে রাহিল সম্মান করবে না তা কি হয়? নীরবও মনে মনে প্রস্তুতি নিল রাহিলের হাতে হাত মেলানোর জন্য। রাহিল এগিয়ে যায় সেদিকে। নীরব হাত বাড়াতেই রাহিল নীরবকে পাত্তা না দিয়ে পাশ কেটে চলে যায়। সবাই অবাক হয়, কারণ ক্যামেরা তখন সেদিকেই রাখা। রাহিল হাত বাড়িয়ে রাহিলের পিছনে দাঁড়িয়ে থাকা একটা ছেলের দিকে ইঙ্গিত করলো। নীরব পিছনে ঘোরে। নওশেদ সাহেব তাকিয়ে দেখতে থাকে। বড় পর্দাতে তখন এটাই দেখানো হচ্ছে। সবাই দেখছে সেদিকে। ছেলেটার দিকে রাহিল হাত বাড়িয়ে বলে, আরে নিলয় যে, আপনি এখানে? আমি জানি না, দাঁড়িয়ে আছেন কেন? আসেন আমার সাথে। রিশান, আকাশ, সুজন, নেহা, ফাহিম সহ বাকিরা সবাই তখন অবাক। রাহিল নিলয়ের সাথে হাত মেলাচ্ছে আর আপনি আপনি করছে। নওশেদ সাহেব ভ্রু কুঁচকে তাকায় সেদিকে, মনে মনে বলে, ছেলেটা কে? এটাকে মন্ত্রী সাহেব এত খাতির করছে কেন? আপনি আপনি করছে? ভাবখানা দেখে মনে হচ্ছে এটার কাছে মন্ত্রী বাচ্চা। নিলয়কে রাহিল জড়িয়ে ধরে। নিলয় ফিসফিস করে বলে, আমি খেলা দেখতে এসেছি, খেলা দেখেই চলে যাব। নওশেদ রাজ ততক্ষণে রাহিলের কাছে চলে এসেছে। রাজ জানে নিলয়কে। রাহিল নিলয়কে ছাড়া বসবেই না। নিলয়ের হাত ধরে টেনে আনে বসার জায়গাতে। নিলয়কে বসতে দেয় নিজের ভিআইপি চেয়ারে। দর্শক সহ পুরো পরিচিত লোকেরা তখন অবাক হয়ে গেছে। তবে বেশিক্ষণ সেদিকে কারো মনোযোগ থাকেনি। খেলা শুরু হয়ে যায়। বেশ ভালো মতোই খেলা চলছে। নেহা একের পর এক প্রতিপক্ষকে হারাচ্ছে, আবার রিশানও হারাচ্ছে একের পর এক প্রতিপক্ষকে। গ্রুপ এ, বি, সি আর ডি নিয়ে খেলা শুরু হয়েছে। নেহা গ্রুপ এ আর রিশান গ্রুপ ডিতে। নেহা খেলছে গ্রুপ সি এর সাথে আর রিশান খেলছে গ্রুপ বি এর সাথে। এভাবে যতজন প্রতিপক্ষ আসছে দুজনে ভালোভাবেই হারিয়ে দিচ্ছে। খেলা চলতে থাকে। ফাইনালে দুজন ওঠে। গ্রুপ এ থেকে নেহা আর গ্রুপ ডি থেকে রিশান দুজনে একদম ফাইনাল ম্যাচে মুখোমুখি হয়েছে।
দুজনকে কিছু সময়ের জন্য ব্রেক দেওয়া হয়। নওশাদ সাহেব বিরক্ত হয়ে আশেপাশে তাকায়, শুভ্রকে খুঁজতে থাকে, কিন্তু সে কোথায় কে জানে। সে বলেছিল খেলার দিন কিছু একটা করবে, কিন্তু কোথায় কি? শুভ্রের তো কোনো পাত্তাই নেই। শুভ্রের ফোন বাজছে কিন্তু রিসিভ হয় না। খেলা শুরু হয়। দুজনের বল মাটিতেই যেন পড়ে না। নেহা একটা স্লো বল অনেক উঁচুতে তুলে দেয়। নেহা ভাবে রিশান ওটা চাপ শট দিবে, কিন্তু রিশান নেহাকে ভুল প্রমাণ করে সেটা স্লোভাবেই নেটের গা ঘেঁষে নেহার কোর্টে ফেলে দেয়। নেহা সেটাকে মারতে গিয়ে পিছড়ে পড়ে। হাঁটুতে প্রচণ্ড ব্যথা পায় সে, উঠে দাঁড়াতে অবধি পারছে না। বেশ কিছু সময় নেহার প্রাথমিক চিকিৎসা চলে, কিন্তু নেহা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে থাকে, কিছুতেই ঠিক মতো দাঁড়াতে পারছে না। নেহার হঠাৎ এমন ইনজুরিতে পুরো ভার্সিটি একদম অবাক হয়ে যায়, কারণ রিশান খেলছে অন্য বিভাগের হয়ে আর নেহা তার নিজ বিভাগ থেকে খেলছে। এখন কি করবে? নেহা হঠাৎ করে একদম দুর্বল হয়ে যায়, একটু খুঁড়িয়ে হাঁটতে পারলেও একদম দুর্বল হয়ে যায়। নেহা বলে, আমি ম্যাচ কন্টিনিউ করতে পারবো না। রিশান নেহার কাছে এসে বলে, কি হলো, হার মেনে নিলে? কিন্তু এটা তো হবে না। এভাবে হার মানলে সবাই আমাকেই লুজার বলবে, ভাববে নেহা অসুস্থ হয়েছে বলেই হেরে গেছে, না হলে আমার হার নিশ্চিত হতো। এটা তো হবে না। জলদি ম্যাচে ফেরো, নয়তো তোমার জায়গাতে নতুন কাউকে পাঠাও। তাকেই হারিয়ে আমি হব চ্যাম্পিয়ন। তুমি কি শিওর নতুন কাউকে পাঠালে তার সাথে খেলবে? হ্যাঁ অবশ্যই, বাট সে যেন নেহার প্রতিনিধি হিসেবে আসে। বেশ, সেটাই হবে। যাও, তুমি রেস্ট করো, না হলে হেরে গিয়ে বলবে তুমি ক্লান্ত ছিলে, তাই পারোনি। তোমাকে 20 মিনিট সময় দেওয়া হলো বিশ্রামে। রিশান সেখান থেকে চলে যায়। মাইকে অ্যানাউন্সমেন্ট আসে, নেহার জায়গাতে ভার্সিটির কেউ একজন খেলবে, আর সেটা রিশান সম্মতি জানিয়েছে। নেহার জায়গাতে কে খেলবে সেটা পরে জানানো হবে। স্যার, আমার জায়গাতে কে খেলবে? এখানে তো আর কাউকে রিসানকে বিট করার মতো দেখছি না। যদি কেউ খেলেও রিসান যদি তার কাছে হারে, তাহলে রিসান খেলার পর তাকে উঠিয়ে নিয়ে মেরে ফেলবে। আরে চিন্তা নেই, আমি তো আছি। এসব তোমার ভাবতে হবে না, তুমি বরং রেস্ট করো। জীবন স্যার কথাগুলো বলে চলে যায়। নেহাকে ওর ভাই এসে একটা চেয়ারে নিয়ে বসালো, দুজন বসলো পাশাপাশি। 10 মিনিট পর জীবন স্যার মাইকে অ্যানাউন্স করে, আপনারা সবাই জানেন নেহা অসুস্থ হয়ে পড়েছে। তার জায়গাতে এখন খেলতে নামবে নিলয়। 10 মিনিট পরেই সে মাঠে নামবে। নিলয় অবাক হয়। রাহিলের পাশে বসে আছে সে। হঠাৎ তার নাম শুনে নিলয় চমকায়। জীবন স্যার যে কি করছে নিলয় তা বুঝতে পারছে না। নিলয়ের নাম শুনে নেহা চমকে গেল, নীরবের হাত ধরে বলে, ভাইয়া, নিলয় নামবে। আমি বুঝতে পারছি না নিলয়কে কেন নামানো হবে। আমার সাবস্টিটিউট হিসেবে একজন বোকাশোকা ক্রিকেটার প্লেয়ারকে করানো হচ্ছে। হেরে গেলাম আমি। চিন্তা করিস না, নিলয় জিতবে। চুপচাপ বসে খেলা দেখ। তুমি বলছো নিলয় জিতবে? কিভাবে বলো? এমনি মনে হলো আর কি। নিলয় মাঠে আসে। নিলয়ের কাছে পুরনো একটি ব্যাট। রিশান মজা পায়। সে নিলয়ের কাছে আসে, গম্ভীর গলায় বলে, তুই আমার ভাইয়ের মাথা খেয়েছিস। আজকে তোকে মাঠে হারাবো, তারপর তোকে মারবো। এরপর আমার ভাই জানবে আমি কে। বেস্ট অফ লাক। ম্যাচ সেই পয়েন্ট থেকেই শুরু হয়। খেলতে থাকে দুজন মাত্র। কয়েক মিনিটেই রিশান 15 পয়েন্ট তুলে নিয়েছে, আর নিলয়ের 3 পয়েন্টেই বসে আছে। সবাই রিশানের উদ্দেশ্যে তালি বাজাতে থাকে। নেহা বিড়বিড় করে বলে, নিলয় এবার হারবেই। হারবে না, রিসানকে সে পয়েন্ট তুলে দিচ্ছে। না ভাইয়া, সে হারবে। রিশান বেশ হাসতে থাকে। রিশান চিৎকার করে বলে, কিরে শালা লুজার, চাপ মারতে গিয়ে বল ফেলে দিচ্ছিস, সোজা বলও খেলতে পারিস না। আবার আমার সামনে এসে দাঁড়িয়েছিস, চাপ মারলে ভয় সরে যাচ্ছিস। হা হা হা, মদন প্লেয়ার। হে নেহা, যা বলেছি সেটা যেন মনে থাকে। নিলয় মুচকি হাসতে থাকে। খেলা চলতে থাকে। রিশানের পয়েন্ট 17। রিশান একটা বল উঁচুতে তুলে দেয়। রিশান ভাবসাব নিয়ে দাঁড়িয়ে থাকে। নিলয় সেই বলটা জাম্প করে সজোরে একটা চাপ দেয়। ফেদার গিয়ে সোজা লাগে রিশানের ঠোঁটে। সাথে সাথেই রিশানের ঠোঁট ফেটে রক্ত বের হওয়া শুরু করে, কারণ এত জোরে বলটা এসে লাগছে রিশানের ঠোঁটে। রিশান ব্যাট সোজা করার আগেই বল এসে ওর ঠোঁটে লেগে যায়, আর
ঠোঁট কেটে রক্ত বের হতে থাকে। নেহা চোখ বড় বড় করে তাকিয়ে আছে নিলয়ের দিকে। এত ফোর্সে চাপ সে এর আগে দেখেনি যেন। রিশান ঠোঁটে হাত দেয়, হাতে রক্ত দেখতেই সে আরও রেগে যায়। নিলয় মুচকি হাসতে থাকে। নিলয়ের এটা মাইন্ড গেম ছিল। নিলয়কে সার্ভ করতে বলে, নিলয় সার্ভ করে, তবে বলটা উঁচুতে তোলে। রিশানের মাথায় তখন রাগ চড়ে আছে। রিশানের ইচ্ছে নিলয়ের দিকেও এমন একটা চাপ দেওয়া। রিশান সেটাই করে, নিলয়ের দিকে চাপ দেয়। নিলয় সেই চাপ তুলে দেয় আরও উঁচুতে। এভাবে রিশান পরপর 8টা চাপ মারে। নিলয় সব কয়টাকে তুলে দেয়। 9 নাম্বার চাপ দেয় রিশান। নিলয় ছোট্ট করে ফার্স্ট কোর্টে বলটা বাড়িয়ে দেয়। রিশান দৌড়ে আসতে পারেনি, কারণ ক্লান্ত হয়ে গেছে রিশান। আর এইটা ছিল নিলয়ের প্ল্যান। নিলয় হাসে, রিশানকে জালের কাছে ডাকে। নিলয় বলে, হাতে আরো জোর আছে, আর চাপ মারবি? রিশান গালি দেয় নিলয়কে। মাদার চোদ, তোকে আমি মেরেই ফেলবো। নিলয় মুচকি হাসে। রিশান খেলা শুরু করতে বলে। নিলয়ের প্ল্যান হলো রিশানকে দুর্বল করে দেওয়া। রিশান চাপ খেলতেই বেশি পছন্দ করে। নিলয় বারবারই সেই বলটাই রিশানের দিকে বাড়িয়ে দেয়। রিশান আরও কয়েকটা চাপ মেরে বুঝতে পারে নিলয়ের প্ল্যান কি, আর সে চাপ না মেরে নিলয়ের মতো করেই বল উঁচুতে তুলে দেয়। নিলয় তো এটারই সুযোগ খুঁজছিল। সবাই যখন খেলা দেখছিল রিশানের হাই চাপ সবগুলো নিশ্চিত পয়েন্ট, তখন সেসব চাপ নিলয় নিজেই তুলে দিয়েছে। তখনই নেহা বুঝে যায় নিলয়ের খেলার স্টাইল। নিলয় বুদ্ধি দিয়ে খেলতে পছন্দ করে, আর নিলয় নিজ থেকেই বল বানিয়ে নিচ্ছে চাপ তুলে দেওয়ার জন্য। নিলয় এর চাপ দেয়, জালের কাছ দিয়ে প্রথম কোর্টেই গিয়ে পড়ে। সবাই দাঁড়িয়ে যায় এমন চাপ দেখে। এটা পুরো প্রফেশনাল ব্যাডমিন্টন প্লেয়ার ছাড়া কেউ সেভাবে পারে না। এতটা নিখুঁত চাপ নেহা খুব কম দেখেছে। এবার নিলয় তার ফর্মে চলে আসে। খেলতে থাকে নিলয়। পয়েন্ট তখন 17-17 হয়ে গেছে। রিশান একবারও নিলয়ের কোর্টে বল ফেলতে পারেনি। ফেলবে কি? নিলয়ের পয়েন্ট আটকাতেই ব্যস্ত। নিলয় একবার স্লো, একবার চাপের বল, একবার সোজা সব কিছু মারছে। রিশানকে দিয়ে খেলিয়ে নিয়েছে। ফলে রিশান একদমই ক্লান্ত। খেলা শেষের দিকে লাস্ট পয়েন্টের খেলা চলছে। রিশানের পয়েন্ট 20। রিশানের কাছে খুব আস্তে জাল ঘেঁষে বসে আছে। রিশান সেটা তুলে দেয় অনেক জোরে। রিশান ভাবে নিলয় এবার শক্তপোক্ত একটা চাপ দেবে। নিলয় জাম্প করে রিশান সেকেন্ড কোর্টে পজিশন মতো দাঁড়িয়ে থাকে, কিন্তু নিলয় জাম্প করেও চাপ দেয় না। নেটের একদম গা ঘেঁষে বলটা স্লো করে মারে। রিশান দৌড়ে আসতেই জাল শুদ্ধ ছিঁড়ে পড়ে। পয়েন্ট হয়ে যায় নিলয়ের। নিলয় জিতে যায়। সবার আগে জীবন স্যার দৌড়ে আসে, নিলয়কে জড়িয়ে ধরে। নিলয়ের কানে কানে বলে, জানি তুমি জিতবা। নেহা জুসের মধ্যে অ্যালকোহল মিশিয়ে দিয়েছিল যাতে সে এই ম্যাচটা খেলতে না পারে। তোমাকে নামিয়ে দিলাম, এটা দরকার ছিল। নিলয় মুচকি হেসে বলে, মাইন্ড গেমার। নেহা কোনো রকম চেয়ার থেকে উঠে দাঁড়ায়। নীরবকে বলে, ভাইয়া নিলয়ের কাছে আমাকে নিয়ে চলো না প্লিজ, নিয়ে চলো। চাবি? এক্ষুনি এক্ষুনি নিয়ে চলো। আচ্ছা। নীরব নেহার হাত ধরে নিলয়ের কাছে আনে। নেহা তখন নীরবকে বলে, ভাইয়া তোমাকে এই নিলয়ের কথাই বলেছিলাম, আমি ওকে সত্যি ভালোবাসি। তুমি বলেছিলে আমার হয়ে ওর সাথে কথা বলবে। আর নিলয়ে হলো আমার ভাই, দেশ সেরা ক্রিকেটার, চেনো নিশ্চয়ই। নীরব নিলয়ের দিকে তাকিয়ে আছে। দুজন দুজনের দিকে তাকিয়ে একে অপরকে দেখতে থাকে। নিলয় কোনো কথা না বলে চেয়ারে গিয়ে বসে। প্রধানমন্ত্রী নওশেদ রাজ, রিফাত সবাই আসে নিলয়ের কাছে। রাহিল বলে, তুমি খেলাও করতে পারো? নিলয় কিছু বলে না। রাহিলকে ইশারাতে চলে যেতে বলে। নওশেদ সাহেব দাঁড়িয়ে থাকে। নেহা আবার আসে নিলয়ের কাছে। সবাই তখন উদযাপন করতে ব্যস্ত। নেহা পাশে বসে বলে, নিলয় বিশ্বাস করো, আমি সত্যি বলছি, আমি তোমাকে ভালোবাসি, অনেক ভালোবাসি। ভাবিও না তুমি অনেক ভালো প্লেয়ার, সব কিছু ঠিক মতো পারো বলেই তোমার প্রতি ভালোবাসা তৈরি হয়েছে। এটা ভুল, আমি সত্যি মন থেকে তোমাকেই ভালোবাসি। নেহা, আমি আমার নিজের জন্যই নিষিদ্ধ। আমি তোমাতে আবদ্ধ হতে চাই না। চামড়াতে ঝুলে থাকা হাড় বের হওয়া শকুন জানে ক্ষুধা কি। আমি ঠিক ওই শকুনের মতো ক্ষুধার্ত। আমি খুব হিংস্র। আমার নিষিদ্ধ শহরে তোমার প্রবেশ নিষেধ। আমি প্রণয়ের স্নেহকণা সাজাতে আসিনি। আমি এসেছি বিভৎস রাতে রক্তের স্রোতে পায়ে রক্ত লাগাতে।
ডাস্টবিনের পাশে পড়ে থাকা বাচ্চাটি ক্ষুধায় কাতর। এক পা দুপা করে হিংস্র শিয়াল এগিয়ে আসছে। খাবার মুখে তুলে না দিতে পেরে সেও আজ খাবার হয়ে যাবে। আসি। নিলয় প্লিজ যেও না। নিলয়। নেহা কাঁদতে থাকে বসে, পায়ে ব্যথা আর দুর্বলতার কারণে সে উঠতে পারে না। নীরব দূর থেকেই দাঁড়িয়ে দেখছে। নিলয় ব্যাকপ্যাক নিয়ে ভার্সিটি থেকে বের হবে এমন সময় পিছন থেকে কারো ডাক শুনতে পায়। কে যেন তার নাম ধরে ডাকছে। নিলয় থামে, ঘুরে তাকায়। নীরব দাঁড়িয়ে। নীরব এগিয়ে আসে নিলয়ের কাছে। দুজনে চুপচাপ দাঁড়িয়ে থাকে। নীরবতা ভেঙে নীরবই বলে, আমার বোনকে আমি অনেক ভালোবাসি নিলয়। আশা করি তোকে আর কিছু বলতে হবে না। বুদ্ধিমানেরা দ্রুতই বুঝে যায়। তুই তোর বোনকে আমার থেকে দূরে রাখিস। দেখ, চাইলেই সেটা করতে পারতাম, কিন্তু বললাম না। আমি নেহাকে অনেক ভালোবাসি। তোর থেকে দূরে রাখতে পারবো, কিন্তু সে কষ্ট পাবে। হাসবি না একদম। রাগ হচ্ছে? শোন, তুই তোর বোনকে সামলা। এটা তোর দুর্বলতা, বুঝছিস? তুই এই শহরে কেন এসেছিস? আর রাহিল আঙ্কেল তোর সাথে এত কথা বললো কেন? আমার বোনের আশেপাশেই কেন তোকে দেখলাম? বাহ, এত তাড়া কিসের সবকিছু জানার? একসাথে এতগুলো প্রশ্ন করছিস, একটু দম নে। দেখ নিলয়, আমি আমার বোনকে কথা দিয়েছি নিলয়ের সাথে কথা বলে নিলয়কে আমার বোনের জন্য রাজি করাবো। ইস, এটা তো আরো ভুল করলি, বড় ধরনের ভুল। ভাবিস না তোর বোনকে আমি পটিয়েছি। তোর বোন নিজেই আসছে। কেন আসছে সেটা তোর বোনকেই জিজ্ঞাসা কর। আমি আবার জানোয়াররূপী মানুষ নই যে নরম মাংসের স্বাদ আমার লাগবে। নিলয়, তোকে আমি মেরে ফেলবো। বেস্ট অফ লাক। আমার বোন তোকে ভালোবাসে। তুই আমার বোনকে কষ্ট দিতে পারিস না। তো কি করব? তোর বোনকে নিয়ে কি এখন এক বিছানাতে? নিলয়। নীরব এগিয়ে এসে নিলয়ের জামার কলার টেনে ধরে। নিলয়কে গালি দিয়ে বলে, খান, তুই আমার বোনকে যদি কিছু করিস, কসম আমি তোকে একদম জানে মেরে ফেলবো। নিলয় শব্দ করে হাসে। নিলয়ের হাসি দেখে নীরব অনেক রেগে যায়। নিলয় বলে, দেখ, আশেপাশে মিডিয়ার লোক, ক্যামেরা কিন্তু যে কোনো সময় তোর দিকে আসতে পারে। একজন স্বনামধন্য ক্রিকেটার হয়ে একজন ভার্সিটি বয়ের সাথে এমন বিহেভ, ভাইরাল হয়ে যাবি কিন্তু। আর আমি যদি লাইভে এসে বলি তোর সাথে সেলফি তুলতে এসেছিলাম আর তুই বেয়াদবি করেছিস, তাহলে কি হবে বুঝতে পারছিস? নীরব নিলয়ের জামার কলার ছেড়ে দেয়। নীরব বলে, নেহার জন্য আজ তোর সামনে আসছি, না হলে। নিলয় বলে, এমনিতেও আসতে হতোই, আসতে বাধ্য। সাপ খুঁজতে গর্তে যেতে হয় না, সাপকে ডাকতে হয়, কারণ তুই তো নিজেই একটা সাপ। নিলয় চলে যায়। নীরব পাশে থাকা একটি পিলারে লাথি দেয়। নীরব নেহার কাছে আসে। নেহা জিজ্ঞাসা করে, নিলয়ের সাথে কথা হলো তোমার? তোকে সে পছন্দ করে না, তোকে না করে দিয়েছে। বলেছে আমার বোনকে সামলাতে। কিন্তু আমি নিলয়কেই চাই ভাইয়া, নিলয়কেই চাই। ও যতই না করুক, আমি নিলয়কে ভালোবাসি। তাকে তো আমি আমার করেই ছাড়বো। দেখ, যে তোকে চায় না তাকে চেয়ে কি লাভ বলতো? চল এখান থেকে চলে যাই আমরা। ভাইয়া, তুমি প্রমিস করেছিলে নিলয়কে এনে দিবা। আমি কিছু জানি না, এনে দিবা? আচ্ছা, বাড়িতে চল। নীরব নেহাকে নিয়ে চলে আসে বাড়িতে। নীরব কি করবে বুঝতে পারছে না। নওশেদ সাহেবের সামনে শুভ্র বসে আছে। নওশেদ সাহেব রেগে আছে তার উপর, কারণ শুভ্র কোনো কাজ কিছুই করছে না। শুভ্রকে বলে, কি সমস্যা কি তোমাকে কি বলা হয়েছে? কাজটা কবে করবা? কত টাকা লাগবে বলো, সব দিব, কিন্তু আমার কাজটা হওয়া চাই। তোমারে না দিয়ে একটা সাধারণ কিলার আনলে তো আমি এতদিনে কাজের ফল পেতাম। নওশাদ সাহেব, বুদ্ধিমানেরা এত জলদি উত্তেজিত হয় না, রেগে যায় না। বুদ্ধিমানেরা অপেক্ষা করে, সময় বুঝে কাজ করে। আপনি বাবুই পাখিকে চিনেন না? তারা সময় নিয়ে বাসা বানায়, প্রবল ঝড়েও সেটা নষ্ট হয় না। তুমি কিছু করছো না কেন? তোমার এমন লেকচার আমার ভালো লাগে না। কিছু তো করেছি অলরেডি। কি করছো? আর তুমি কবে তোমার মুখ থেকে মাস্ক খুলবা? সমস্যা কি? নিজেকে সিক্রেট রাখার কারণ কি? সময় হলে আমাকে দেখবেন। ওই, কে আছিস? শুভ্র কথাটা বলতে একটা ছেলে আরেকটা ছেলেকে ভিতরে নিয়ে আসে। ছেলেটার মুখে কালো কাপড় পরানো। নওশেদ বলে, এটা কে? নিজেই দেখে নিন। নওশেদ সাহেব কাছে আসে। ছেলেটার মুখ থেকে কালো কাপড় সরায়। তাকিয়ে দেখে রিফাত। নওশেদ সাহেব চমকে ওঠে। রিফাত হলো রাহিলের ডান হাত বা অ্যাসিস্ট্যান্ট। রিফাতকে দেখে নওশেদ বলে, রিফাত এখানে?
তাকে তুলে নিয়ে এসেছি, ওর ফ্যামিলির সব মেম্বারকে আমি তুলে নিয়ে এসেছি। যতক্ষণ না সে রাহিলের দলবল বিষয়গুলো কখন কি করে কোথায় যায় সেসব আমাদেরকে না বলবে, ততদিন অবধি ওর ফ্যামিলি আমার কাছেই থাকবে। কি কাজটা করেছো কি? আসো তোমাকে চুম্মা দেই। ইস, আমি শুভ্র থেকে শুভ্র হতে চাই না স্যার। রিফাতকে ছেড়ে দিন। ভয় নেই, ও আপনার কথা কাউকে বলবে না। বললে ওর ফ্যামিলির সবাই মরবে। সে আপনাকে রাহিলের সব ডিটেলস রোজ দিতে থাকবে। এরপর সময় ও সুযোগ বুঝে রাহিলকে মারা যাবে। আসি। শুভ্র, কাজ ছাড়া আমার কথা বলতে ভালো লাগে না। হুটহাট আমাকে ডাকবেন না, সময় হলে আমি নিজেই চলে আসব। বাকি প্ল্যান এবার আপনি নিজেই করেন। আমাকে যেতে হবে এবার তার দেশে। চাঁদ উকি দেয় ওই আকাশে। বাই বাই। শুভ্র চলে যায় সেখান থেকে। নওশাদ আজ অনেক খুশি, রিফাতকে আচ্ছা মতো পিটাবে, তারপর সব নিজের মতো করে প্ল্যান করবে। হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আমাদের গল্পগুলো তোমাদের কাছে ভালো লাগলে, তোমাদের হৃদয় স্পর্শ করতে পারলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং তোমাদের মূল্যবান মতামত কমেন্ট করে আমাদের সঙ্গেই থাকবে। আর হ্যাঁ, গল্পটি ভালো লাগলে অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। আমাদের পরবর্তী গল্প পেতে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবে। খুব শীঘ্রই আপলোড করা হবে পরবর্তী গল্প। ততক্ষণে আমাদের সঙ্গেই থাকো। আজকের মতো টাটা, বাই বাই।